Hi students, welcome to SOE WBC HSC ক্লাস 11-12 চ্যানেল। তোরা প্রত্যেকেই জানিস আমাদের এই নতুন চ্যানেলটি সবেমাত্র 10K সাবস্ক্রাইবার পূর্ণ করলো। ওকে, তাই আমি চাইবো আমাদের এই চ্যানেলটিকে তোরা বেশি বেশি করে সাবস্ক্রাইবার করবি, বেশি বেশি করে ভালোবাসবি আর বেশি বেশি করে লাইক করবি। আর যেটা তোদের কাছে সবসময় চাই যে ভিডিওতে আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দরকার, কারণ তোদের লাইক যে কতটা ভালো লাগে, কতটা আনন্দ দেয় আমি ভাষায় বোঝাতে পারবো না। ওকে, তাহলে বেশি বেশি করে লাইক করিস, বেশি বেশি করে শেয়ার করিস আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করিস। তো আজকের কোন চ্যাপ্টারটা শুরু করছি? তো তোরা আমাকে সবাই চিনিস আশা করি, আমি চমক স্যার। আজকে শুরু করতে চলেছি বায়োমলিকুলস, জীব অণুসমূহ। আজকের বায়োমলিকুলসের পার্ট 1 যাবে। ওকে, আজকের বায়োমলিকুলসের আমি পার্ট 1 ভিডিও পড়াচ্ছি, পার্ট 1 ভিডিও। এবং এই পার্ট 1-এ আমি কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করছি। তাহলে আজকের বায়োমলিকুলসের পার্ট 1-এ আমি কার্বোহাইড্রেট নিয়েই কিন্তু আলোচনা করতে চলেছি। ও ভালো করে মাথায় ঢুকে নিয়ে বেশি বেশি করে লাইক চাই, বেশি বেশি করে শেয়ার চাই, বেশি বেশি করে সাবস্ক্রাইব করা চাই। তো চল শুরু করি। প্রথমেই আসছে আমাদের ইন্ট্রোডাকশন, কার্বোহাইড্রেটের ইন্ট্রোডাকশন। কার্বোহাইড্রেটের ইন্ট্রোডাকশন। কার্বোহাইড্রেটের ইন্ট্রোডাকশন চলো দেখি। কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হলো। কার্বোহাইড্রেট কি বলছে? কার্বনের হাইড্রেট। যদি আমরা কার্বোহাইড্রেটের ওল্ড ডেফিনিশন পড়ি, সেই ওল্ড ডেফিনিশনে দেখব CxH2O হোল Y সংকেত বিশিষ্ট কার্বনের হাইড্রেটকে কার্বোহাইড্রেট বলছে। কার্বনের হাইড্রেটকে কার্বোহাইড্রেট বলছে। হলো, যেমন একটা এক্সাম্পল দিই। x = 6, y = 6। x এর জায়গায় 6 আর y এর জায়গায় যদি 6 বসাস তাহলে তোর কি আসছে? x এর জায়গায় 6 আর y এর জায়গায় যদি 6 বসাস তাহলে তোর আসছে C6H12O6 গ্লুকোজ। তৈরি হচ্ছে গ্লুকোজ অথবা ফ্রুক্টোজ। এবার যেটা দেখা গেল, বেশিরভাগ কার্বোহাইড্রেট এই সংকেতটাকে স্যাটিসফাই করলে বা ফলো করলেও কিছু কিছু কার্বোহাইড্রেট বলা ভুল, কিছু কিছু যৌগ এই সংকেতকে স্যাটিসফাই করছে কিন্তু তারা কার্বোহাইড্রেট নয়। যেমন আমি যদি x এর জায়গায় 2 আর y এর জায়গায় 2 বসাই তাহলে আমার কি তৈরি হচ্ছে? C2H4O2, যেটাকে একটু স্ট্রাকচারে ভাঙলে আমি কি পাই? এটাকে আমি স্ট্রাকচারে ভাঙলে পাই CH3COOH। দেখ, এটাকে যদি স্ট্রাকচারে ভাঙি C2H4O2। তার মানে দেখ অ্যাসিটিক অ্যাসিড পাচ্ছি। কি পাচ্ছি? অ্যাসিটিক অ্যাসিড। তার মানে অ্যাসিটিক অ্যাসিড কিন্তু এই সংকেতটাকে স্যাটিসফাই করছে বা এই ফর্মুলাটাকে স্যাটিসফাই করছে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড কার্বোহাইড্রেট নয়। তার মানে বেশিরভাগ কার্বোহাইড্রেট এই ফর্মুলাকে স্যাটিসফাই করলেও কিছু কিছু যৌগ এই ফর্মুলাকে স্যাটিসফাই করছে কিন্তু তারা কার্বোহাইড্রেট নয়। ওকে, তার মানে এই ডেফিনেশনটা কি হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল। নেক্সট কি বললো? নেক্সট ডেফিনিশন কি আসলো? নেক্সট ডেফিনিশন বললো যেসব যৌগে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত, যেসব যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1 হবে তারাই কার্বোহাইড্রেট। যেমন ধর C12H22O11, এটা কি? সুক্রোজের সংকেত। এটা হচ্ছে সুক্রোজের সংকেত। তো এখানে দেখ হাইড্রোজেন আর অক্সিজেনের ওজন অনুপাত কত? হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যার অনুপাত কত? হাইড্রোজেন 22, অক্সিজেন 11, কত হচ্ছে? 2:1। এক্ষেত্রেও দেখা গেল বেশিরভাগ কার্বোহাইড্রেটের ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত 2:1 হলেও
কিছু কিছু কার্বোহাইড্রেটের ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1 হচ্ছে না, যেমন র্যামনোজ, যেমন র্যামনোজ, ব্যতিক্রম ব্যতিক্রম, যেমন র্যামনোজ, যেমন র্যামনোজ। র্যামনোজের ফর্মুলা কি? C6H12O5। তো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যার অনুপাত 2:1 হচ্ছে না, কিন্তু তবুও একই কার্বোহাইড্রেট, তবুও একই কার্বোহাইড্রেট। তার মানে প্রথম দুটো ডেফিনেশন, প্রথম দুটো ওল্ড ডেফিনেশন কার্বোহাইড্রেটকে সঠিকভাবে ডিফাইন করতে পারছে না। তো তারপরেই আসলো মডার্ন ডেফিনেশন, তারপরে আসলো মডার্ন ডেফিনেশন, মডার্ন ডেফিনেশন। মডার্ন ডেফিনেশনে কি বলছে? কার্বোহাইড্রেটের মডার্ন ডেফিনেশন। তো মডার্ন ডেফিনেশনে বলছে আলোক সক্রিয় পলিহাইড্রক্সি কার্বনিল যৌগ তারাই হচ্ছে কার্বোহাইড্রেট, তাহলে মডার্ন ডেফিনেশনে কি বলছে? আলোক সক্রিয় পলিহাইড্রক্সি কার্বনিল যৌগই হচ্ছে কি কার্বোহাইড্রেট। আলোক সক্রিয় মানে কার্বোহাইড্রেটে এক বা তার বেশি অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কার্বন পরমাণু থাকবে। পলিহাইড্রক্সি মানে ওর ভিতর একাধিক OH গ্রুপ থাকবে। কার্বনিল যৌগ মানে কার্বোহাইড্রেটগুলোর মধ্যে ফাংশনাল গ্রুপ হিসাবে হয় অ্যালডিহাইড থাকবে, নয় কিটোন থাকবে, তাই এদেরকে কার্বনিল যৌগ বলা হচ্ছে। তো এটাই হচ্ছে আমার কার্বোহাইড্রেটের ইন্ট্রোডাকশন। নেক্সট আমরা এবার কি করব? কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। তো প্রথমে আমরা কি করছি? আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিসের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে শ্রেণীবিভাগ করব। তো হাইড্রোলিসিসের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে তিনটে ভাগে ভাগ করা যায়। তো প্রথম হচ্ছে মোনোস্যাকারাইড। ওকে, মোনোস্যাকারাইড কারা? মোনোস্যাকারাইড হলো কার্বোহাইড্রেটের সবচেয়ে ক্ষুদ্রতম একক। মোনোস্যাকারাইড হলো কার্বোহাইড্রেটের সবচেয়ে ক্ষুদ্রতম একক, এবং একে যদি আমি আর্দ্র বিশ্লেষিত করি আর কোনো নতুন ক্ষুদ্রতম একক বা সরলতর একক পাওয়া সম্ভব নয়। তাহলে মোনোস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেটের সবচেয়ে ক্ষুদ্রতম একক, এবং একে যদি আর্দ্র বিশ্লেষিত করি তাহলে এর থেকেও ছোট কোনো একক আমি পাবো না। তাহলে মোনোস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেটের সবচেয়ে ক্ষুদ্রতম একক। একে আর্দ্র বিশ্লেষিত করলে এর থেকেও, মানে এই যে মোনোস্যাকারাইডের থেকেও আর কোনো ছোট একক পাওয়া যায় না। একে আর্দ্র বিশ্লেষিত করলে আর নতুন কোনো ক্ষুদ্র বা সরলতর একক পাওয়া যায় না। এক্সাম্পল কি বেটা? এক্সাম্পল কি? ইজি মানে এক্সাম্পল, যেমন গ্লুকোজ, যেমন ফ্রুক্টোজ, যেমন রাইবোজ, যেমন ম্যানোজ, এটসেট্রা। এরকম গ্যালাক্টোজ প্রচুর আছে। নেক্সট 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড।
অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড কারা? অলিগোস্যাকারাইড হচ্ছে সেই ধরনের কার্বোহাইড্রেট যে সমস্ত কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষিত করলে 2 থেকে 10টি পর্যন্ত মনোস্যাকারাইড অণু পাওয়া যায়। তাহলে অলিগোস্যাকারাইড কারা? যাদেরকে আর্দ্র বিশ্লেষিত করলে 2 থেকে 10টি পর্যন্ত মনোস্যাকারাইড অণু পাওয়া যায়। 2 থেকে 10টি পর্যন্ত মনোস্যাকারাইড অণু পাওয়া যায়। মনোস্যাকারাইড একক বা অণু পাওয়া যায়। তাহলে তারাই হচ্ছে আমার অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের উদাহরণ কি? যেমন যে সমস্ত কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষিত করলে আমি 2টি মনোস্যাকারাইড পাই তাকে বলি ডাইস্যাকারাইড। যে ক্ষেত্রে 3টে মনোস্যাকারাইড পাবো তাকে বলবো ট্রাইস্যাকারাইড। যে ক্ষেত্রে 4টে মনোস্যাকারাইড পাবো সেটা বলবো টেট্রাস্যাকারাইড। তাহলে এরকম ডাইস্যাকারাইড কারা আছে? ডাইস্যাকারাইড। তো ডাইস্যাকারাইড মানেই সেটা অলিগোস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে যাকে আর্দ্র বিশ্লেষিত করলে 2টি মনোস্যাকারাইড পাওয়া যায়। যেমন সুক্রোজ, যেমন মল্টোজ, যেমন ল্যাকটোজ। ট্রাইস্যাকারাইডও পাওয়া যায়, মানে যাকে আর্দ্র বিশ্লেষণ করলে তুমি 3টে মনোস্যাকারাইড পাবে, সেটা হচ্ছে ট্রাইস্যাকারাইড। তো ট্রাইস্যাকারাইড কারা আছে? ট্রাইস্যাকারাইড হচ্ছে র্যাফিনোজ। ঠিক একই রকমভাবে টেট্রাস্যাকারাইডও পাওয়া যায়। টেট্রাস্যাকারাইড কে? স্ট্যাচিওজ। তো টেট্রাস্যাকারাইডের উদাহরণ হচ্ছে কি? স্ট্যাচিওজ। এরা তাহলে সব কি? অলিগোস্যাকারাইড। এর একটা আছে ভাগ যাকে বলে পলিস্যাকারাইড। 3 নম্বর পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কারা? যে সমস্ত কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষিত করলে 10-এর অধিক মনোস্যাকারাইড অণু উৎপন্ন হয় তাদেরকে বলা হয় পলিস্যাকারাইড। তাহলে আর্দ্র বিশ্লেষিত করলে 10-এর অধিক মনোস্যাকারাইড অণু পাওয়া যায়। এক্সাম্পল কি? যেমন স্টার্চ, সেলুলোজ, যেমন গ্লাইকোজেন, এটসেট্রা। এরা হচ্ছে কি? আমার হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতে আমরা দেখলাম কার্বোহাইড্রেটকে 3টে ভাগে ভাগ করতে পারি: মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। নেক্সট আমরা চলে আসছি স্বাদের ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেটকে 2টি ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি সুগার, একটাকে বলছি নন সুগার। সুগার কারা? যারা স্বাদে মিষ্ট। দেখ লেখা আছে মিষ্টি স্বাদযুক্ত কেলাসাকার পদার্থ জলে দ্রাব্য, তারা হচ্ছে সুগার। তাহলে সুগার কারা?
কেলাসাকার পদার্থ, মিষ্টি স্বাদযুক্ত, জলে দ্রাব্য, তারাই হচ্ছে সুগার। কেলাসাকার পদার্থ মানে যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে, যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে তারা হচ্ছে কেলাসাকার পদার্থ। উদাহরণ কি, এক্সাম্পল, যেমন যেমন সুগারের উদাহরণ কি, যেমন তোরা জানিস সুক্রোজ, সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরা সব হচ্ছে কি সুগার, এরা সব হচ্ছে কি সুগার। নন সুগার কারা, দেখতেই পাচ্ছিস, অনিয়তাকার পদার্থ, জলে অদ্রাব্য এবং মিষ্ট স্বাদযুক্ত নয়, মিষ্ট স্বাদযুক্ত নয়, মিষ্ট স্বাদযুক্ত নয়, এরা হচ্ছে সুগার, এরা হচ্ছে নন সুগার, মিষ্ট স্বাদযুক্ত নয়। অনিয়তাকার মানে যেমন কাঁচের গুঁড়ো, কাঁচের গুঁড়ো যাদের কোনো নির্দিষ্ট আকার নেই, কাঁচের গুঁড়ো যাদের কোনো নির্দিষ্ট আকার নেই তাদেরকে বলা হয় অনিয়তাকার পদার্থ। এর এক্সাম্পল কি, যেমন যেমন স্টার্চ, সেলুলোজ, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, সেলুলোজ, গ্লাইকোজেন, এরা হচ্ছে নন সুগার, এরা হচ্ছে নন সুগার। তাহলে স্বাদের ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা সুগার, একটা নন সুগার। নেক্সট নেক্সট এবার হচ্ছে বিজারণ ধর্মের ভিত্তিতে। বিজারণ ধর্মের ভিত্তিতে আমরা, বিজারণ ধর্মের ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা বিজারক সুগার, একটা অবিজারক সুগার, একটা বিজারক সুগার, একটা অবিজারক সুগার। বিজারক সুগার বলতে যাদের বিজারণ ধর্ম আছে, মানে যারা টলেন্স বিকারক, ফেলিং দ্রবণ বা বেনেডিক্ট দ্রবণকে বিজারিত করতে পারে, তারাই হচ্ছে বিজারক সুগার, মানে যাদের বিজারণ ধর্ম আছে। বিজারক সুগারের এক্সাম্পল কি, বিজারক সুগারের এক্সাম্পল কি, বিজারক সুগার, বিজারক, বিজারক সুগার বা কার্বোহাইড্রেট, বা কার্বোহাইড্রেট, এর এক্সাম্পল কি, সবাই জানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, ম্যানোজ, মল্টোজ, ডাইস্যাকারাইডের মধ্যে মল্টোজ, ল্যাকটোজ, ল্যাকটোজ। ওকে, তাহলে বিজারক সুগার কারা, সমস্ত মনোস্যাকারাইড, সমস্ত মনোস্যাকারাইড বিজারক সুগার। আর ডাইস্যাকারাইডগুলোর মধ্যে মল্টোজ, ল্যাকটোজ, ডাইস্যাকারাইডের মধ্যে মল্টোজ আর ল্যাকটোজ। অবিজারক সুগার কে, অবিজারক সুগার কে, অবিজারক সুগার, অবিজারক সুগার, অবিজারক সুগার কে, অবিজারক সুগার হচ্ছে সমস্ত পলিস্যাকারাইড, সমস্ত পলিস্যাকারাইড। অবিজারক সুগার মানে যার বিজারণ ধর্ম নেই, সমস্ত পলিস্যাকারাইড, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। আর ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ, ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ, ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ, ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ। এখানে একটা বলে দিই, ছেলেমেয়েরা কোথায় ভুল করে, ছেলেমেয়েরা ভুল করে যে ফ্রুক্টোজের মধ্যে কিটোন গ্রুপ আছে, আর কিটোন গ্রুপ ফেলিং বা টলেন্সকে বিজারিত করতে পারে না। কিন্তু ফ্রুক্টোজের মধ্যে কিটোন গ্রুপ থাকা সত্ত্বেও ফ্রুক্টোজ ফেলিং বা টলেন্সকে বিজারিত করতে পারে, গ্লুকোজ ফেলিংস বা টলেন্সকে বিজারিত করতে পারে। তার মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ ফেলিং দ্রবণ এবং টলেন্স বিদ্রবণকে বিজারিত করতে পারে। যতই ফ্রুক্টোজের মধ্যে কিটো গ্রুপ থাকুক না কেন, ফ্রুক্টোজ কিন্তু টলেন্স বা ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে। মাথায় রাখবি, মাথায় রাখবি। ওকে, ভুল করে ফেলে ছাত্ররা যে গ্লুকোজ টলেন্স বিকারককে বিজারিত করতে পারে কিন্তু ফ্রুক্টোজ করতে পারে না। দ্যাট ইজ রং, দ্যাট ইজ রং। ওকে, কেন এই জিনিসটা মাথায় আসে ছাত্রদের? কারণ আমরা পড়ে থাকি যে কিটোন যৌগগুলি টলেন্স, ফেলিং বা বেনেডিক্টকে বিজারিত করতে পারে না, এবং আমরা দেখি যে ফ্রুক্টোজের মধ্যে কিটোনিক গ্রুপ আছে, তো তার মানেই ও টলেন্স, ফেলিং বা বেনেডিক্টকে বিজারিত করতে পারবে না। কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না।
প্র্যাকটিক্যালি গ্লুকোজ ফ্রুক্টোজ দুজনেই টলেন্স ফেলিং বেনেডিক্টকে বিজারিত করতে পারে, ভুল করবি না। নেক্সট 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 হচ্ছে কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুযায়ী, কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুযায়ী, কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুযায়ী মনোস্যাকারাইডের শ্রেণীবিভাগ, কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুযায়ী মনোস্যাকারাইডের শ্রেণীবিভাগ। চলো দেখি। এবার কার্বনিল গ্রুপের প্রকৃতি বলতে কার্বনিল গ্রুপ দু রকম হয়, একটা অ্যালডিহাইড অথবা কিটোন। যে সমস্ত কার্বোহাইড্রেটের অ্যালডিহাইড আছে তারা হচ্ছে অ্যালডোজ, যে সমস্ত কার্বোহাইড্রেটে কিটোন গ্রুপ আছে তারা কিটোস, যে সমস্ত কার্বোহাইড্রেটে কিটোন আছে কিটোস, অ্যালডিহাইড যাদের আছে অ্যালডোজ। ওকে, এবার আমরা কার্বন পরমাণু সংখ্যা অনুযায়ী এদেরকে শ্রেণীবিভাগ করব, কার্বন পরমাণু সংখ্যা অনুযায়ী শ্রেণীবিভাগ করব। কার্বন সংখ্যা শুরু হচ্ছে 3, কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে তাকে আমরা বলি ট্রায়োজ, তাকে আমরা বলি ট্রায়োজ, এখানেও বলবো ট্রায়োজ। এবার যদি অ্যালডিহাইড থাকে তখন এটা হয়ে যায় অ্যালডো ট্রায়োজ, তখন এটা হয়ে যায় অ্যালডো ট্রায়োজ। আর যদি কিটোন থাকে তখন এটা হয়ে যায় তখন কিটো ট্রায়োজ। যদি কিটোন গ্রুপ থাকে তাহলে হয়ে যায় কিটো ট্রায়োজ, তখন হয়ে যায় কিটো ট্রায়োজ। অ্যালডো ট্রায়োজের উদাহরণ কি? গ্লিসারেলডিহাইড। অ্যালডো ট্রায়োজের উদাহরণ কি? গ্লিসারেলডিহাইড। আর কিটো ট্রায়োজের উদাহরণ হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। কিটো ট্রায়োজের উদাহরণ হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। 4 নম্বর, যদি 4টে কার্বন থাকে তাকে বলা হয় টেট্রোজ। তো অ্যালডোজের ক্ষেত্রে এটা হবে অ্যালডোটেট্রোজ, অ্যালডোটেট্রোজ। আর কিটোনের ক্ষেত্রে হবে কিটোটেট্রোজ, কিটোটেট্রোজ। অ্যালডোটেট্রোজের উদাহরণ কি? এরিথ্রোজ, এরিথ্রোজ। আর কিটোটেট্রোজের এরিথ্রুলোজ, এরিথ্রুলোজ। ওকে, নেক্সট 5 নম্বর। 5 নম্বর হচ্ছে 5টা কার্বন থাকলে তখন আমরা বলি অ্যালডো পেন্টোজ, অ্যালডো পেন্টোজ, অ্যালডো পেন্টোজ। আর এখানে আমি কি বলবো? কিটো পেন্টোজ, কিটো পেন্টোজ। অ্যালডো পেন্টোজের উদাহরণ কি? রাইবোজ। আর কিটো পেন্টোজের উদাহরণ কি? রাইবুলোজ। হলো। নেক্সট 6 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 6 নম্বরটা, 6টা কার্বন থাকলে তাকে আমরা বলি অ্যালডো হেক্সোজ, অ্যালডো হেক্সোজ। এর এক্সাম্পল কি? গ্লুকোজ, গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডো হেক্সোজ। ক্লিয়ার? কিটো হেক্সোজ, 6টা কার্বন থাকলে কিটোজের ক্ষেত্রে হবে কিটো হেক্সোজ। কিটো হেক্সোজের উদাহরণ কি? কিটো হেক্সোজের উদাহরণ হচ্ছে ফ্রুক্টোজ। এই 6টা জানলেই হয়ে যায়। ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ হচ্ছে কিটো হেক্সোজ। একবার যেই মেন্সে প্রশ্ন করেছিল, একবার যেই মেন্সে প্রশ্ন করেছিল ফ্রুক্টোজ হলো কিটো হেক্সোজ, অ্যালডো হেক্সোজ, কিটোপেন্টোজ, অ্যালডো পেন্টোজ। কোনটা ঠিক? কিটো হেক্সোজ। ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটো হেক্সোজ। খেয়াল থাকে জানো, সেই জন্য আমি এটাকে ইয়েস করে দিলাম। ওকে, গ্লুকোজ হচ্ছে অ্যালডো হেক্সোজ আর ফ্রুক্টোজ হচ্ছে কিটো হেক্সোজ। কোশ্চেন কিন্তু আসে, কোশ্চেন কিন্তু আসে। নেক্সট, ডি অ্যান্ড এল কনফিগারেশন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। ডি অ্যান্ড এল কনফিগারেশন। D and L configuration. Okay, D and L configuration. দেখো, প্রথমে বলি আমরা সাধারণত ছাত্ররা কি ভুল করে? এই ডি এর সাথে ছোট হাতের ডি কে গুলিয়ে ফেলে। ছোট হাতের ডি মানে ডেক্সট্রো রোটেটারি, মানে যারা প্লেন পোলারাইজ লাইটকে ডান দিকে আবর্তন করাতে পারে তারাই হচ্ছে ডি আইসোমার বা ডেক্সট্রো রোটেটারি। কিন্তু এই ক্যাপিটাল ডি আর স্মল ডি কিন্তু এক নয়। ক্যাপিটাল ডি আর স্মল ডি এক নয়। স্মল ডি মানে বোঝায় ডেক্সট্রো রোটেটারি, কিন্তু ক্যাপিটাল ডি মানে ডেক্সট্রো রোটেটারি বোঝায় না। তাহলে ক্যাপিটাল ডি কি বোঝায়? ক্যাপিটাল ডি কি বোঝায়? নেক্সট,
আবার লোকে গোলায় এল এর সাথে ছোট হাতের এল, এল এর সাথে ছোট হাতের এল। এই ছোট হাতের এলটাকে বলা হয় লিভিও রোটেটারি, লিভিও রোটেটারি মানে যারা রোটেটারি, রোটেটারি ঠিক আছে, যারা প্লেন পোলারাইজ লাইটকে বাম দিকে আবর্তন ঘটায় তারাই হচ্ছে এল বা লিভিও রোটেটারি। কিন্তু ক্যাপিটাল এল মানে কিন্তু লিভিও রোটেটারি নয়, যেমন ক্যাপিটাল ডি মানে ডেক্সট্রো রোটেটারি নয়, তেমনি ক্যাপিটাল এল মানে লিভিও রোটেটারি নয়। তাহলে ডিএল কি বোঝায়? ডি আর এল শুধুমাত্র কাইরাল কার্বনের কনফিগারেশনকে বোঝায়। ডিআরএল কি বোঝায়? শুধুমাত্র অপ্রতিসম কার্বনের কনফিগারেশনকে বোঝায়। তাহলে ডিআরএল কি বোঝায়? ডিআরএল বোঝায় অপ্রতিসম কার্বনের কনফিগারেশনকে। আরো ভালো করে বললে মানে যে ক্ষেত্রে একাধিক কাইরাল কার্বন থাকবে, যে ক্ষেত্রে একাধিক কাইরাল কার্বন থাকবে সেখানে বলা হয় সর্বোচ্চ ক্রমিক সংখ্যা দ্বারা নির্দেশিত অপ্রতিসম কার্বনের কনফিগারেশনকেই বোঝায় হচ্ছে ডিআরএল। তো অত কিছু লিখছি না, আমি শুধু ছোট করে লিখে দিচ্ছি অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বনের, অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বনের কনফিগারেশনকে বোঝায়, শুধুমাত্র কনফিগারেশনকে বোঝায়, আবর্তনকে বোঝায় না, কনফিগারেশনকে বোঝায়। মানে স্যার কনফিগারেশনকে বোঝায় মানে শুধু আমরা দেখব কাইরাল কার্বনের কোন দিকে ওইচ গ্রুপ আছে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা শুধু দেখব কাইরাল কার্বনের কোন দিকে ওইচ আছে। কাইরাল কার্বনের যদি ডান দিকে ওইচ থাকে তাহলে ডি আইসোমার মানে ক্যাপিটাল ডি আইসোমার, যদি বাঁ দিকে ওইচ থাকে তাহলে ক্যাপিটাল এল আইসোমার। তাহলে ডি আর এল শুধুমাত্র এইটুকুনি জিনিসই বোঝায়, ডি আর এল শুধুমাত্র এইটুকুনি জিনিসই বোঝায়। অপ্রতিসম কার্বন পরমাণুর ডান দিকে ওইচ আছে না অপ্রতিসম কার্বন পরমাণুর বাঁ দিকে ওইচ আছে, অর্থাৎ ওর কনফিগারেশনকে বোঝায়, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, যেমন ধর আমি নিলাম এরকম, এটা একটা ফিশার অভিক্ষেপ সংকেত, এখানে রাখছি এইচ, ওএইচ, সিএইচও, CH2H, এটা হচ্ছে গ্লিসারলডিহাইড, এর নাম গ্লিসারলডিহাইড। তো এই গ্লিসারলডিহাইডের এই কার্বনটা হচ্ছে আমার কাইরাল কার্বন, এই কার্বনটা হচ্ছে আমার কাইরাল কার্বন, কারণ ওই কার্বনের চারটে হাতে আমার চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, এই কার্বনের চারটে হাতে আমার চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। তাহলে এটাই আমার কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। তাহলে এই অপ্রতিসম কার্বনের ডান দিকে কে আছে? ওইচ আছে। তাহলে এই অপ্রতিসম কার্বনের ডান দিকে কি আছে? ওইচ আছে। তাই একে আমি বলবো ডি আইসোমার মানে ডি গ্লিসারলডিহাইড, ডি গ্লিসারলডিহাইড, ডি গ্লিসারলডিহাইড। আচ্ছা যদি এরকম থাকতো CHO, CH2H, OH, H, তাহলে আমার অপ্রতিসম কার্বন কোনটা? এটা অপ্রতিসম কার্বন, তাহলে এই অপ্রতিসম কার্বনের বাম দিকে কি আছে? ওইচ আছে। অপ্রতিসম কার্বনের বাম দিকে কি আছে? ওইচ আছে। তার মানে বাম দিকে ওইচ আছে মানে তাহলে আমরা একে কি বলবো? এল আইসোমার বা এল গ্লিসারলডিহাইড, এল গ্লিসারলডিহাইড, এল গ্লিসারলডিহাইড। তাহলে আমি কি লিখলাম? এল গ্লিসারলডিহাইড। এবার একটা জিনিস খেয়াল কর, এখানে যদি একটা মিরর প্লেস করিস, এখানে যদি একটা মিরর প্লেস করিস, তাহলে দেখবি ডি গ্লিসারলডিহাইড আর এল গ্লিসারলডিহাইড পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু এরা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ তৈরি করছে। ডি আর এল পরস্পরের নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ তৈরি করছে, তাই ডি আর এল আইসোমার পরস্পরের কি হবে? এনানসিওমার। ডি আর এল পরস্পরের কি হয়ে যাবে? এনানসিওমার। এ তো গেল একটা কাইরালের ক্ষেত্রে। আচ্ছা স্যার, যদি বহু সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু দেয়, যেমন গ্লুকোজ যদি দিয়ে দেয়, গ্লুকোজ CHO,
CH2OH। ওকে, 1 2 3 4 5, তো HOH 1 2 3, OHH HOH HOH। ওকে, তো এখানে তো অনেকগুলো অপ্রতিসম কার্বন স্যার, এখানে তো অনেকগুলো কাইরাল কার্বন বা অপ্রতিসম, এই একটা কাইরাল কার্বন, এই একটা অপ্রতিসম কার্বন, এই একটা অপ্রতিসম কার্বন, এই একটা অপ্রতিসম কার্বন। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি করে স্যার ডি আর এল কনফিগারেশন করব? এদের ক্ষেত্রে কি করে ডি আর এল কনফিগারেশন দেখব? তো এদের ক্ষেত্রে ডি আর এল কনফিগারেশন নির্ণয়ের জন্য আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? আইইউপিএসি অনুযায়ী এর নামকরণ করতে হবে। তো আইইউপিএসি অনুযায়ী যদি এর নামকরণ করি, অ্যালডিহাইডের কার্বনটা হবে 1 নম্বর কার্বন, এখানে 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। এবার বল সর্বোচ্চ ক্রমিক সংখ্যা বিশিষ্ট কাইরাল কার্বন কোনটা? সর্বোচ্চ ক্রমিক সংখ্যা বিশিষ্ট কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন কোনটা? এই যে 5 নম্বর, 5 নম্বরটাই হচ্ছে আমার সর্বোচ্চ ক্রমিক সংখ্যা বিশিষ্ট অপ্রতিসম কার্বন। এটাই হচ্ছে সর্বোচ্চ ক্রমিক সংখ্যা বিশিষ্ট, সর্বোচ্চ ক্রমিক সংখ্যা বিশিষ্ট অপ্রতিসম কার্বন। তাহলে এবার যেটা করতে হবে, এবার যেটা করতে হবে এই সর্বোচ্চ ক্রমিক সংখ্যা বিশিষ্ট অপ্রতিসম পরমাণুর কোন দিকে OH আছে? কোন দিকে OH আছে স্যার? এটার ডান দিকে OH আছে স্যার। স্যার ভালো করে খেয়াল করুন, সর্বোচ্চ ক্রমিক সংখ্যা নির্দেশিত, সর্বোচ্চ ক্রমিক সংখ্যা নির্দেশিত অপ্রতিসম কার্বনের, অর্থাৎ এই 5 নম্বর কার্বনের ডান দিকে OH আছে, তাই আমি একে বলবো ডি গ্লুকোজ, তাই আমি একে বলবো ডি গ্লুকোজ। তাহলে একাধিক কাইরাল কার্বন থাকলে কি হবে? আমাকে খেয়াল করতে হবে সর্বোচ্চ ক্রমিক সংখ্যা দ্বারা নির্দেশিত অপ্রতিসম কার্বনের কোন দিকে OH গ্রুপ আছে। যদি ডান দিকে OH গ্রুপ থাকে ডি, যদি বাঁ দিকে থাকে তাহলে এল। যেমন যদি এরকম থাকে, যদি এরকম থাকে CHO 1 2 3 4 5, 1 HOH OHH 1 2 3 4 OHH OHH। তো এক্ষেত্রে দেখো আমি যদি এটা আইইউপিএসি করি তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তাহলে আমার কাইরাল কার্বন কোনগুলো? আমার কাইরাল কার্বন কোনগুলো? এটা একটা কাইরাল, এটা একটা কাইরাল, এটা একটা কাইরাল, এটা একটা কাইরাল। সর্বোচ্চ ক্রমিক সংখ্যা বিশিষ্ট কাইরাল কার্বন কোনটা? এই 5 নম্বর কার্বনটা সর্বোচ্চ ক্রমিক সংখ্যা বিশিষ্ট কাইরাল কার্বন। তার কোন দিকে OH আছে স্যার? তার বাঁ দিকে OH আছে। বাঁ দিকে OH আছে মানে এটা কি কনফিগারেশন হবে স্যার? এটাকে আমি এল কনফিগারেশন বলবো, এটাকে আমি এল কনফিগারেশন বলবো, এটাকে আমি এল কনফিগারেশন বলবো। তাহলে এইভাবে ডি আর এল কি করা হয়? ডিটারমাইন করা হয়। নেক্সট এপিমার, এপিমর নয় এপিমার। এপিমার কি? 2 বা ততোধিক অপ্রতিসম কার্বন পরমাণু বিশিষ্ট আলোকীয় আইসোমারগুলির যদি একটি মাত্র কার্বন পরমাণুর কনফিগারেশনে পার্থক্য থাকে তাকে বলা হয় কি? এপিমার। ওকে, তাহলে কি বললাম? একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট আলোকীয় আইসোমার, একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট অপটিক্যাল আইসোমার। ওকে, তাহলে এই একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট অপটিক্যাল আইসোমারের যে কোনো একটি কার্বনের কনফিগারেশন কি হবে? আলাদা হবে। যে কোনো একটি কাইরাল কার্বনের কনফিগারেশন কি হবে? আলাদা হবে। তো তাদেরকে পরস্পরের কি বলবো? এপিমার বলবো। এক্সাম্পল হচ্ছে ডি গ্লুকোজ অ্যান্ড ডি গ্যালাক্টোজ, ডি গ্লুকোজ এবং ডি গ্যালাক্টোজ। এদের তুই যদি কনফিগারেশন দেখিস তাহলেই বুঝতে পারবি এরা পরস্পরের এপিমার। যেমন চল গ্লুকোজটা কি? CH2OH 1 2 3 4 5, তাহলে HOH OHH HOH HOH। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তাহলে গ্লুকোজের 2 3 4 5 হচ্ছে অপ্রতিসম কার্বন, 2 3 4 5 অপ্রতিসম কার্বন। এটা হচ্ছে ডি গ্লুকোজ।
এটা হচ্ছে ডি গ্লুকোজ। তো চল ডি গ্যালাক্টোজ দেখি। CH2H, CH 1 2 3 4 5 হলো HOH, OHH, OHH, HOH। এটা হচ্ছে ডি গ্যালাক্টোজ, এটা হচ্ছে ডি গ্যালাক্টোজ, এটা হচ্ছে আমার ডি গ্যালাক্টোজ। তাহলে ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজের অপ্রতিসম কার্বনগুলো খেয়াল কর, অপ্রতিসম কার্বনগুলো খেয়াল কর। এটার 1 2 3 4 5 6, এরও দেখ 2 3 4 5, এরাই হচ্ছে আমার অপ্রতিসম কার্বন। আমি এরাও একটু ইয়ে করে দিচ্ছি, অপ্রতিসম কার্বন। দেখ C2 অপ্রতিসম কার্বনের, এটাও C2 অপ্রতিসম কার্বন। তাহলে দেখ এর গ্লুকোজের বাঁ দিকে H আছে, ডান দিকে OH আছে, এরও বাঁ দিকে H, ডান দিকে OH। গ্লুকোজের 3 নম্বর দেখ OH কোন দিকে আছে, বাঁ দিকে H, ডান দিকে, এরও OH বাঁ দিকে H, ডান দিকে, সেম কনফিগারেশন, সেম কনফিগারেশন। কিন্তু 4 নম্বর কনফিগারেশন এসে দেখ, গ্লুকোজ আর গ্যালাক্টোজের 4 নম্বর কনফিগারেশনটা দেখ। 4 নম্বর কনফিগারেশনে এইচটা ডান দিকে, ওইচটা বাঁ দিকে, কিন্তু এর 4 নম্বর কার্বনের ওইচটা ডান দিকে, এইচটা বাঁ দিকে। অর্থাৎ গ্লুকোজ আর গ্যালাক্টোজের 4 নম্বর কার্বনটার দিকে তাকিয়ে দেখ, গ্লুকোজ আর গ্যালাক্টোজের 4 নম্বর গ্লুকোজ আর গ্যালাক্টোজের 4 নম্বর অপ্রতিসম কার্বনের কনফিগারেশনটা দেখ। দেখ গ্লুকোজ আর গ্যালাক্টোজের শুধুমাত্র 4 নম্বর অপ্রতিসম কার্বনের, শুধুমাত্র 4 নম্বর অপ্রতিসম কার্বনের কনফিগারেশন আলাদা। গ্লুকোজের ক্ষেত্রে 4 নম্বর কার্বনের OH ডান দিকে আছে, গ্যালাক্টোজের ক্ষেত্রে 4 নম্বর কার্বনের OH বাঁ দিকে আছে। তাহলে একটি মাত্র কার্বনের কনফিগারেশন আলাদা থাকার জন্য গ্লুকোজ আর গ্যালাক্টোজ কি এপিমার, গ্লুকোজ আর গ্যালাক্টোজ কি এপিমার। নেক্সট এবার আমরা পড়ব গ্লুকোজের প্রস্তুতি। প্রথমে পড়ব পরীক্ষাগার প্রস্তুতি, প্রথমে আমরা পড়ব পরীক্ষাগার প্রস্তুতি। চলো, তো প্রথমে আমরা গ্লুকোজকে তৈরি করছি সুক্রোজের আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে আমরা গ্লুকোজ তৈরি করতে পারি। সুক্রোজ একটা ডাইস্যাকারাইড এবং সুক্রোজের আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ তৈরি করা যায়। তো সুক্রোজের আর্দ্র বিশ্লেষণের ফলে কি তৈরি হচ্ছে দেখ, এই হচ্ছে সুক্রোজ C12H22O11, একে আম্লিক আর্দ্র বিশ্লেষণ ঘটাচ্ছি, এর আম্লিক আর্দ্র বিশ্লেষণ ঘটাচ্ছি। এবং টেম্পারেচার রাখা হচ্ছে 50 থেকে 60, এর একটা আম্লিক আর্দ্র বিশ্লেষণ ঘটাচ্ছি। ঘটালে কি হবে, C6H12O6 কিসে কনভার্ট হলো, C6H12O6 গ্লুকোজ প্লাস C6H12O6 ফ্রুক্টোজ, কি তৈরি হলো, ফ্রুক্টোজ। অর্থাৎ সুক্রোজের আম্লিক আর্দ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ 1:1 মোলার অনুপাতে তৈরি হয়, 1:1 মোলার অনুপাতে তৈরি হয়। এবার যদি আমরা সুক্রোজের, যদি আমরা সুক্রোজের আবর্তন কোণটা দেখি, যদি আমরা সুক্রোজের আবর্তন কোণটা দেখি, মানে সুক্রোজ প্লেন পোলারাইজ লাইটকে প্লাস 66 ডিগ্রি কোণে ডান দিকে আবর্তন ঘটায়, 66 ডিগ্রি কোণে ডান দিকে আবর্তন করায়। অর্থাৎ এর অপটিক্যাল রোটেশন কত, এর অপটিক্যাল রোটেশন ভ্যালু প্লাস 66 ডিগ্রি। অর্থাৎ সুক্রোজ প্লেন পোলারাইজ লাইটকে ডান দিকে আবর্তন ঘটায়। কি করে বুঝলাম, এই প্লাস দেখে বুঝলাম সুক্রোজ প্লেন পোলারাইজ লাইটকে ডান দিকে আবর্তন ঘটায়। অর্থাৎ এটা একটা ডি আইসোমার, মানে ডেক্সট্রো রোটেটারি। এটা হচ্ছে আমার ডি আইসোমার বা ডেক্সট্রো রোটেটারি, এটা একটা ডি আইসোমার বা ডেক্সট্রো রোটেটারি।
এবার যে মিক্সচারটা আমি পাচ্ছি, গ্লুকোজ আর ফ্রুক্টোজের যে 1:1 মিক্সচারটা পাচ্ছি, সেখানে গ্লুকোজের তুই যদি অপটিক্যাল রোটেশন দেখিস, সেটা তুই দেখবি +52 ডিগ্রি, +52 ডিগ্রি, অ্যাকচুয়ালি 52.5, তো আমি লিখছি +52 ডিগ্রি, অর্থাৎ গ্লুকোজ প্লেন পোলারাইজ লাইটকে ডান দিকে আবর্তন ঘটাতে পারে, অর্থাৎ গ্লুকোজ একটা কি ডেক্সট্রোরোটেটারি। কিন্তু ফ্রুক্টোজের যদি আপেক্ষিক আবর্তন বা অপটিক্যাল রোটেশন দেখিস, তাহলে ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখবি এটা প্রায় 92 ডিগ্রি, অর্থাৎ ফ্রুক্টোজ হচ্ছে লিভিও রোটেটারি। ওকে, অর্থাৎ ফ্রুক্টোজ প্লেন পোলারাইজ লাইটকে বাঁ দিকে আবর্তন ঘটাচ্ছে। কি করে বুঝছি? মাইনাস চিহ্ন দেখে বুঝাচ্ছি, বাঁ দিকে আবর্তন ঘটাচ্ছে, লিভিও রোটেটারি। এবার এই মিক্সচারের ওভারঅল রোটেশন কত আসছে? এই মিক্সচারের আপেক্ষিক আবর্তন কত আসছে? এই মিক্সচারের আপেক্ষিক আবর্তন কোণ কত আসছে? আপেক্ষিক আবর্তন কোণের মান কত আসছে? তাহলে এর অপটিক্যাল রোটেশন বা আপেক্ষিক আবর্তন কত হচ্ছে? তো কত হচ্ছে দেখ, 52 ডিগ্রি -92 ডিগ্রি ডিভাইড বাই 2 করছি। কেন 2 করছি? কারণ এরা 1:1 অনুপাতে তৈরি হচ্ছে। তাহলে করলে কত হচ্ছে? করলে এর রোটেশন আসছে -20 ডিগ্রি, মাইনাস মানে মিক্সচারটি প্লেন পোলারাইজ লাইটকে বাঁ দিকে আবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ এই মিক্সচারটি পুরোপুরি লিভিও রোটেটারি হয়ে যাচ্ছে। এই মিক্সচার বলতে গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিক্সচারটা লিভিও রোটেটারি হচ্ছে। তাহলে ছিল কি ডি আইসোমার, হলো কি এল আইসোমার। ছিল কত? +66 ডিগ্রি, হলো ওভারঅল কত? হলো ওভারঅল -20, ছিল প্লাস আইসোমার, হলো মাইনাস আইসোমার, অর্থাৎ ওর কনফিগারেশনটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল, ইনভার্সড হয়ে গেল। কনফিগারেশন কি হয়ে গেল? ইনভার্সড হয়ে গেল। একেই বলে ইনভার্সন অফ কেন সুগার। সুক্রোজের ইংলিশ হচ্ছে কেন সুগার। তাহলে একেই বলে ইনভার্সন অফ কেন সুগার। কেন ইনভার্সন বলছে? কারণ সুক্রোজের রোটেশন ছিল প্লাসে, আর আমি যখন মিক্সচারটা পাচ্ছি তখন তার ওভারঅল রোটেশন কি হচ্ছে? মাইনাসে চলে যাচ্ছে। ছিল ডেক্সট্রো, হচ্ছে লিভিও, অর্থাৎ ওর ইনভার্সন ঘটছে, অর্থাৎ ওর কনফিগারেশনের ইনভার্সন ঘটছে। তাই একে কি বলা হয়? ইনভার্সন অফ কেন সুগার। এই ঘটনাটাকে বলে ইনভার্সন অফ কেন সুগার। নেক্সট স্টার্চ থেকেও কি করা যায়? গ্লুকোজ তৈরি করা যায়। স্টার্চ থেকেও আমরা গ্লুকোজ তৈরি করতে পারি। স্টার্চ C6H10O5 হোল এন, এটা একটা পলিস্যাকারাইড, তাই লেখা হয়েছে হোল এন। যেহেতু এটা একটা পলিস্যাকারাইড, তাই একে লেখা হয়েছে হোল এন। এর আম্লিক আদ্র বিশ্লেষণ করছি, টেম্পারেচার ওই 120 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, প্রেশার 2 থেকে 3 ATM। তাহলে স্টার্চ একটা পলিস্যাকারাইড, তার আমরা আদ্র বিশ্লেষণ করছি। তাহলে পলিস্যাকারাইডের আদ্র বিশ্লেষণ করলে কি পাবো? আমি মনোস্যাকারাইড পাবো, এবং যে মনোস্যাকারাইডটা পাবো সেটা হচ্ছে গ্লুকোজ। আমি n সংখ্যক গ্লুকোজ পাবো। তাহলে স্টার্চের আদ্র বিশ্লেষণ করলে n সংখ্যক গ্লুকোজ কি হয়? পাওয়া যায়। ওকে, তাহলে এইভাবে সুক্রোজের আদ্র বিশ্লেষণ এবং স্টার্চের আদ্র বিশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ প্রিপেয়ার করা যায়। নেক্সট, চলো দেখি গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠন। তার আগে গ্লুকোজ আর ফ্রুক্টোজ সম্বন্ধে কিছু জিনিস আমরা জেনে নিই। গ্লুকোজ কিছু পয়েন্ট আমরা জেনে নিই। এদিকে হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোহেক্সোজ, তোরা জানিস, এবং এর আণবিক সংকেত হচ্ছে C6H12O6। ফ্রুক্টোজেরও আণবিক সংকেত তাই।
ফ্রুক্টোজের আণবিক সংকেত তাই C6H12O6, দুটোরই আণবিক সংকেত কি একই। গ্লুকোজ হচ্ছে ডেক্সট্রোরোটেটারি, গ্লুকোজ হচ্ছে ডেক্সট্রোরোটেটারি, মানে ও প্লেন পোলারাইজ লাইটকে ডান দিকে আবর্তন ঘটায়, কিন্তু ফ্রুক্টোজ হচ্ছে লিভিওরোটেটারি, মানে ও প্লেন পোলারাইজ লাইটকে বাম দিকে আবর্তন ঘটায়, লিভিওরোটেটারি। ওকে, 3 নম্বর এর ওপেন স্ট্রাকচার দেখি, আমরা একটু ফিশার দেখি। প্রথমে আমরা এমনি দেখি, প্রথমে ওর এমনি স্ট্রাকচার দেখি, জেনারেল স্ট্রাকচার CHOH হোল 3 অ্যান্ড CH2H। এটা হচ্ছে গ্লুকোজের মুক্ত শৃঙ্খলের জেনারেল রূপ, মুক্ত শৃঙ্খলের জেনারেল রূপ। এর ফিশার সংকেত কী হবে দেখ, এর ফিশার সংকেত CH2H নিচে, ওপরে CHO। তো আমরা জানি গ্লুকোজে 6টা কার্বন থাকে, দেখ 1 2 3 4 5, কী করে লিখছি, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 5 নম্বর 6 নম্বর। 2 নম্বরে কী থাকছে HOH, একটু ঘুরিয়ে দিই, 2 নম্বরে কী থাকছে HOH, 3 নম্বরে ঠিক তার উল্টো OHH, 4 নম্বরে ঠিক তার উল্টো HOH, 5 নম্বর একই জিনিস থাকবে HOH। এটা হচ্ছে কি গ্লুকোজের ফিশার সংকেত, এটা হচ্ছে গ্লুকোজের ফিশার সংকেত। এখানে কটা কাইরাল কার্বন আছে, C2 কার্বনটা কাইরাল, C3 কার্বনটা কাইরাল, C4 কার্বনটা কাইরাল এবং C5 কার্বনটা কাইরাল, অর্থাৎ কাইরাল কার্বন সংখ্যা 4টে, কাইরাল কার্বন সংখ্যা 4টে। তাহলে এখানে অপটিক্যাল আইসোমারের সংখ্যা কত, অপটিক্যাল আইসোমারের সংখ্যা, অপটিক্যালের আইসোমারের সংখ্যা কি করে বার করে, বার করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, বার করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এনটা কি কাইরাল কার্বন সংখ্যা, এনটা হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা, এনটা হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা, এনটা হচ্ছে কি কাইরাল কার্বন সংখ্যা। তো এখানে কাইরাল কার্বন কটা আছে স্যার, 4টে কাইরাল কার্বন আছে, তো 4টে কাইরাল কার্বন মানে 2 টু দি পাওয়ার 4, 4টে কাইরাল কার্বন মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে আমার আলোকীয় সমবায়ব আছে 16টা, গ্লুকোজের ক্ষেত্রে আলোকীয় সমবায়ব হচ্ছে 16টা, এইভাবে বার করে নিতে হবে। ফ্রুক্টোজ, তো ফ্রুক্টোজের ক্ষেত্রে জেনারেল ফর্মুলা কি, ফিশার নয়, জেনারেল ফর্মুলা। ফ্রুক্টোজের ক্ষেত্রে জেনারেল ফর্মুলা এটা CH2H CO তারপরে CH2H, 1 2 3 4 5, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তো দেখ 3 নম্বরে OH আর H এদিকে থাকবে, 4 নম্বরে ঠিক তার উল্টো থাকবে, 5 নম্বরে একই জিনিস থাকবে, রিটেইন করবে, 5 নম্বরে একই জিনিস থাকবে, রিটেইন করবে। ওকে, এটা হচ্ছে আমার গ্লুকোজের ফিশার সংকেত, এটা হচ্ছে আমার গ্লুকোজের এটা হচ্ছে আমার ফ্রুক্টোজের ফিশার সংকেত, এটা হচ্ছে আমার ফ্রুক্টোজের ফিশার সংকেত। কাইরাল কার্বন কোনগুলো, C3 C4 C5, এটা হচ্ছে আমার এর কাইরাল কার্বন C3 C4 C5। তাহলে এখানে অপটিক্যাল আইসোমার কতগুলো পাচ্ছি, অপটিক্যাল আইসোমার্স কতগুলো পাচ্ছি, ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা 2 কিউব মানে 8টা। তো ফ্রুক্টোজের ক্ষেত্রে 8টা অপটিক্যাল আইসোমার্স পাওয়া যায়, ফ্রুক্টোজের ক্ষেত্রে 8টা অপটিক্যাল আইসোমার্স পাওয়া যায়। ওকে, আচ্ছা এবার দেখ এটার নাম আমি কি লিখতে পারি, এটাকে কি বলতে পারি, এটাকে কি বলতে পারি, দেখ 5 নম্বরের কার্বনের OH কোন দিকে আছে, ডান দিকে আছে, তাই আমি একে বলছি D হলো। 5 নম্বর কার্বনের OH কোন দিকে আছে, সর্বোচ্চ ক্রমিক সংখ্যা নির্দেশিত কার্বনের OH কোন দিকে আছে, সর্বোচ্চ ক্রমিক সংখ্যা কোনটা 5, তো এই 5 নম্বর অপ্রতিসম কার্বনের OH কোন দিকে আছে, ডান দিকে আছে, তাই এটা D আইসোমার। এবার গ্লুকোজ কি ডেক্সট্রোরোটেটারি, তাই লেখা হচ্ছে প্লাস, গ্লুকোজ যেহেতু ডেক্সট্রোরোটেটারি তাই লেখা হচ্ছে প্লাস, D প্লাস গ্লুকোজ, D প্লাস গ্লুকোজ। এক্ষেত্রে একে কি লিখবো, এখানে দেখ 5 নম্বর কার্বনের OH কোন দিকে আছে, ডান দিকে আছে, তাহলে D। এবার ফ্রুক্টোজ কি লিভিওরোটেটারি, তাই মাইনাস,
তাহলে ডি মাইনাস ফ্রুক্টোজ, ডি মাইনাস ফ্রুক্টোজ, তাহলে এটা ডি প্লাস গ্লুকোজ আর এটা হচ্ছে ডি মাইনাস ফ্রুক্টোজ। নেক্সট হচ্ছে গ্লুকোজের রাসায়নিক বিক্রিয়া। তো প্রথম রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেন সায়ানাইড এবং হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে, HCN এবং NH2OH এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া। চল দেখি। তো আমি গ্লুকোজের কি করছি, ফিশার সংকেত আঁকছি, CH ডবল বন্ড CH2OH, 1 2 3 4 5, HOH OHH HOH HOH হলো। এবার দেখ এর সঙ্গে কার বিক্রিয়া ঘটাচ্ছি, এর সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছি HCN এর, এর সঙ্গে কার বিক্রিয়া ঘটাচ্ছি HCN এর, হাইড্রোজেন সায়ানাইড। এই অ্যালডিহাইড গ্রুপের অক্সিজেনটা হচ্ছে মাইনাস আর কার্বনটা হচ্ছে প্লাস হলো, অর্থাৎ এই কার্বনটা হচ্ছে ইলেকট্রোফাইল, এখানে Hটা প্লাস সিএনটা মাইনাস, তাহলে এখানে সিএন কি নিউক্লিওফাইল, সিএন মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল। আমরা জানি মাইনাসের সঙ্গে কাকে জুড়ে দেবো, প্লাসকে জুড়ে দেবো, মাইনাসের সঙ্গে কাকে জুড়ে দেবো, প্লাসকে জুড়ে দেবো। তাহলে দেখ এই সিএন মাইনাস কি করবে, এই কার্বনের সঙ্গে যুক্ত হবে এবং বন্ড ভেঙে ইলেকট্রন অক্সিজেনের দিকে শিফট হয়ে যাবে, বন্ড ভেঙে ইলেকট্রন কি হবে, অক্সিজেনের দিকে শিফট হয়ে যাবে। তাহলে আমার তৈরি হচ্ছে কি, তো এ বাবা তাহলে আমার তৈরি হচ্ছে কি, দেখ CH2OH। এবার দেখ কি তৈরি হচ্ছে, সিএনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে আমার আছে CH, আমার আছে CH হলো, তার সঙ্গে কে যুক্ত হচ্ছে, সিএন যুক্ত হলো, যেই সিএন যুক্ত হলো বন্ড শিফট করে অক্সিজেনের দিকে চলে আসলো, ও মাইনাস তৈরি হলো, ও মাইনাস, তার সঙ্গে এই H প্লাসটা যুক্ত হয়ে যাবে, এই যে ও মাইনাস আছে তার সঙ্গে H প্লাসটা যুক্ত হয়ে যাবে, OH তৈরি হলো একটা সায়ানোহাইড্রিন, 1 2 3 4 5, HOH OHH HOH HOH ছিল ডি প্লাস গ্লুকোজ, সেখান থেকে তৈরি হলো গ্লুকোসায়ানোহাইড্রিন, সায়ানোহাইড্রিন। এই কম্পাউন্ডের নাম কি, সায়ানোহাইড্রিন। তার সঙ্গে সঙ্গে একটা জিনিস খেয়াল কর, এই যে কার্বনটা আমার এই মুহূর্তে জেনারেট করলো, দেখ এটা একটা কাইরাল কার্বন হয়ে গেল, HCN যুক্ত হওয়ার পর এই যে কার্বনটা তৈরি হলো এবং এই কার্বনটা কিন্তু আমার কাইরাল কার্বন হয়ে গেল, কারণ এই কার্বনের 4টে হাতে 4টে গ্রুপ, এই কার্বনের একটা হাতে H আছে, একটা হাতে CN আছে, একটা হাতে OH আছে আর একটা হাতে এই এত বড় গ্রুপ আছে, তার মানে এই কার্বনটি আমার এই মুহূর্তে কি হয়ে গেল, কাইরাল কার্বন। তাহলে HCN এর সঙ্গে বিক্রিয়ার পর এই কার্বনটা আমার কি হয়ে গেল, কাইরাল কার্বন, অর্থাৎ একটা নতুন কাইরাল কার্বনের সৃষ্টি হলো, তাহলে HCN এর সঙ্গে বিক্রিয়ার ফলে একটি নতুন কাইরাল কার্বনের সৃষ্টি হলো। আমার কাইরাল কার্বন আগে কটা ছিল, 1 2 3 4টে, এখন কাইরাল কার্বন কটা হচ্ছে, 1 2 3 4টে আর 5টা, তাহলে আমার টোটাল কাইরাল কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়ে গেল। তাহলে এখানে টোটাল কাইরাল কার্বন কত আছে, টোটাল কাইরাল কার্বন গ্লুকোজে আছে 4টে, কিন্তু HCN এর সঙ্গে বিক্রিয়ার পর টোটাল কাইরাল কার্বন কত দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে 5 স্যার, তাহলে পরীক্ষায় দিতে পারে কোন বিকারকের সঙ্গে বিক্রিয়ার ফলে ডি গ্লুকোজের কাইরাল কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, কোন উত্তরটা হবে, HCN হবে, ওকে। নেক্সট এবার এর সঙ্গে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিনের বিক্রিয়া ঘটাচ্ছি, হাইড্রক্সিল অ্যামিনের বিক্রিয়া ঘটাচ্ছি। হাইড্রক্সিল অ্যামিনের বিক্রিয়া ঘটালে কি পাচ্ছি, CH2H। দেখ হাইড্রক্সিল অ্যামিনের বিক্রিয়া ঘটালে কি পাচ্ছি, এই হচ্ছে আমার H2NOH, NH2OH মানে H2NOH। কিভাবে বিক্রিয়া হবে,
বিক্রিয়ার ফলে কি হবে, জল বেরিয়ে যাবে, বিক্রিয়ার ফলে জল বেরিয়ে যাবে, এই ও আর এইচ মিলে কি বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে। যখন হাইড্রোক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া ঘটাবো তখন অ্যালডিহাইডের অক্সিজেন আর NH2OH এর হাইড্রোজেন মিলে কি বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে। তাহলে জল বেরিয়ে গেলে পড়ে থাকছে কি, জল বেরিয়ে গেলে পড়ে থাকছে CH, তারপরে ডবল বন্ড, তারপরে N, তারপরে OH হলো। তারপরে এখানে যা আছে তাই 1 2 3 4 5 HOH, OHH, HOH, HOH, একটা গ্লুকো অক্সিম তৈরি করছে, একটা গ্লুকো অক্সিম তৈরি হচ্ছে, একটা গ্লুকো অক্সিম তৈরি হচ্ছে। এবং এই দুটো বিকারক HCN এবং হাইড্রোক্সিলামিন প্রমাণ করে যে গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ বর্তমান। নেক্সট, লাল পি ও এইচআই দ্বারা বিজারণ, লাল পি ও এইচআই দ্বারা বিজারণ, চল দেখি। একে দিই CH2OH, CH ডবল বন্ড 1 2 3 4 5 HOH, OHH, HOH, HOH হলো, হলো। চল দেখি, চল দেখি কার সঙ্গে বিক্রিয়া করাচ্ছি, লাল পি মানে লাল ফসফরাস ও এইচআই দ্বারা কি ঘটাচ্ছি, বিজারণ। লাল ফসফরাস ও এইচআই দ্বারা বিজারণ ঘটাচ্ছি। এর দুরকম ট্রিক্স আছে, দুরকম ট্রিক্সের সাহায্যে করতে পারিস। দেখ, লাল পি আর এইচআই দ্বারা কি ঘটবে, বিজারণ ঘটবে। ওকে, বিজারণের ফলে কি উৎপন্ন হবে, কি করে মনে রাখবো, বিজারণের ফলে কি উৎপন্ন হবে, কি করে মনে রাখবো। দেখ, গ্লুকোজের মধ্যে কটা কার্বন আছে, গ্লুকোজের মধ্যে স্যার 6টা কার্বন আছে, তো 6টা কার্বন আছে মানে N হেক্সেন তৈরি হবে, 6টা কার্বন মানে বিজারণের ফলে N হেক্সেন তৈরি হবে। এইভাবে মনে রাখতে পারিস, এইভাবে মনে রাখতে পারিস। অথবা এর আর একটা ট্রিক্স আছে, অথবা এর আর একটা ট্রিক্স আছে, অথবা এর আর একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা কি, দেখ, সেই ট্রিক্সটা হচ্ছে অক্সিজেনকে বাদ দিয়ে হাইড্রোজেন যোগ করে দেয়। যেমন সেই ট্রিক্সটা কি, অক্সিজেনকে বাদ দিয়ে হাইড্রোজেন যুক্ত কর। যেমন CH ডবল বন্ড 1 2 3 4 5 6 HOH, HOH, OHH, HOH। তাহলে আমাকে কি করতে হবে, অক্সিজেনকে বাদ দিয়ে হাইড্রোজেন ঢোকাতে হবে। তো এখানে যেহেতু ডবল বন্ডেড অক্সিজেন আছে, তাই আমি অক্সিজেনকে যদি বাদ দিই, বড় হয়ে গেছে, চলে যা, কি উড়ে গেল, দেখা যাক। চলো, তাহলে আমরা যদি অক্সিজেনকে বাদ দিই আস্তে আস্তে, দেখ এই যে অক্সিজেনকে আমি বাদ দিচ্ছি, তাহলে অক্সিজেনটা কি ছিল, ডবল বন্ডেড অবস্থায় ছিল। এটা আমি লিখে দিই, লাল পি ও এইচআই দ্বারা বিজারণ, লাল পি ও এইচআই দ্বারা বিজারণ, লাল পি ও এইচআই দ্বারা বিজারণ, লাল পি ও এইচআই দ্বারা বিজারণ। তাহলে এখানে যেহেতু ডবল বন্ডেড অক্সিজেন ছিল, তাই একটা অক্সিজেনকে রিপ্লেস করার পর দুটো অক্সিজেন যুক্ত করতে হবে, একটা অক্সিজেনকে রিপ্লেস করার পর দুটো অক্সিজেন যুক্ত করতে হবে। তো CH2, এখানে দেখ CH2, তার মানে কি আসছে, CH3। নেক্সট, এখান থেকেও একটা অক্সিজেন সরিয়ে একটা হাইড্রোজেন আন, এখান থেকেও একটা অক্সিজেন সরিয়ে একটা হাইড্রোজেন আন, এখান থেকেও একটা অক্সিজেন সরিয়ে হাইড্রোজেন আন, এখান থেকেও একটা অক্সিজেন সরিয়ে হাইড্রোজেন আন, এখান থেকেও একটা অক্সিজেন সরিয়ে হাইড্রোজেন আন। কারণ এই হাইড্রোজেনগুলো যেহেতু সিঙ্গেল বন্ডেড ছিল, তাই একটা অক্সিজেনকে সরিয়ে একটা হাইড্রোজেন, আর ডবল বন্ডেড অক্সিজেন থাকলে একটা অক্সিজেনকে সরিয়ে দুটো হাইড্রোজেন। তাহলে নিলে কি হচ্ছে, CH3, CH2, 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 CH3 হয়ে গেল।
হয়ে গেল, তৈরি হলো কি NHCl, হয়ে গেল, তৈরি হলো কি NHCl। তো এইভাবে তুই ট্রিক্সের মাধ্যমে করতে পারিস, অক্সিজেনকে হটিয়ে হাইড্রোজেন বসিয়ে দিতে পারিস, অক্সিজেনকে হটিয়ে হাইড্রোজেন বসিয়ে দিতে পারিস। নেক্সট ব্রোমিন জল ও গাঢ়, ব্রোমিন জল ও গাঢ় HNO3 দ্বারা জারণ, ব্রোমিন জল ও গাঢ় HNO3 দ্বারা জারণ। তো আমার গ্লুকোজের সাধারণ সংকেত লিখছি CHO, CHOH হোল 3, CH2OH, সরি হোল 4, CH2OH। আমি কি করছি, একে সাধারণ সংকেতে লিখছি, একে কি করছি, সাধারণ সংকেতে লিখছি। হলো, এবার এর উপর কি দিচ্ছি, Br2 ওয়াটার দিচ্ছি। Br2 ওয়াটার হচ্ছে একটা মৃদু জারক, Br2 ওয়াটার হচ্ছে একটা মৃদু জারক। তো Br2 ওয়াটার দিয়ে যদি জারিত করি, Br2 ওয়াটার যেহেতু মৃদু জারক দ্রব্য, মৃদু জারক, তাই ও CH2OH গ্রুপকে জারিত করতে পারে না, তাই ও CH2OH গ্রুপকে জারিত করতে পারে না, ও শুধুমাত্র অ্যালডিহাইড গ্রুপকে জারিত করবে, ও শুধুমাত্র অ্যালডিহাইড গ্রুপকে কি করবে, জারিত করবে। অ্যালডিহাইড গ্রুপকে জারিত করলে কি হবে, COOH এ কনভার্ট হয়ে যাবে, CHOH হোল 4, CH2OH। এর নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড, এর নাম হচ্ছে গ্লুকোনিক। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় দেয় যে গ্লুকোজের সঙ্গে ব্রোমিন ওয়াটারের বিক্রিয়ায় কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, তৈরি হয় গ্লুকোনিক অ্যাসিড, মাথায় থাকে যেন। এর ওপর যদি গাঢ় HNO3 দিই, গাঢ় HNO3 হচ্ছে তীব্র জারক, গাঢ় HNO3 হচ্ছে তীব্র জারক। তীব্র জারক মানে ও অ্যালডিহাইডকেও জারিত করবে, এই CH2OH-কেও জারিত করবে, এই CH2OH-কেও কি করবে, জারিত করবে। তো দুজনকেই জারিত করে ও COOH এ কনভার্ট করে দেবে, CHOH হোল 4, COOH। দুজনকেই জারিত করে ও COOH এ কনভার্ট করে দিল। একে বলে গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড, এটাও পরীক্ষায় দেয়, গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড, বা স্যাকারিক অ্যাসিড, গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড। নেক্সট টলেন্স বিকারক ও ফেলিং দ্রবণ দ্বারা জারণ। টলেন্স এবং ফেলিং দুজনেই কিন্তু মৃদু জারক, দুজনেই কিন্তু মৃদু জারক, এবং আমরা পড়িয়েছি যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুজনেই টলেন্স এবং ফেলিংকে বিজারিত করতে পারে। ওকে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই টলেন্স এবং ফেলিংকে বিজারিত করতে পারে। তো আমি জেনারেল ফর্মেই লিখব, CHOH হোল 4, CH2OH, জেনারেল ফর্মেই লিখব। তো প্রথমে এখানে দিচ্ছি টলেন্স, টলেন্সকে সংক্ষেপে AG2O দ্বারা লেখা হয়, টলেন্সকে সংক্ষেপে AG2O দ্বারা, এটা হচ্ছে টলেন্স রিএজেন্ট, টলেন্স রিএজেন্ট, টলেন্স রিএজেন্টকে সংক্ষেপে AG2O দ্বারা প্রকাশ করা হয়। তো গ্লুকোজ কি করে, গ্লুকোজ কি করে, টলেন্স বিকারককে বিজারিত করে, গ্লুকোজ কি করে, টলেন্স বিকারককে বিজারিত করে, এবং টলেন্স বিকারক হচ্ছে মৃদু জারক, টলেন্স বিকারক হচ্ছে মৃদু জারক। তাহলে গ্লুকোজ টলেন্সকে বিজারিত করে, টলেন্স গ্লুকোজকে জারিত করে। ওকে, তো যেহেতু এ মৃদু জারক, তার মানে ও শুধুমাত্র CHO গ্রুপটাকে কি করবে, জারিত করে দেবে, করে কি তৈরি করছে, গ্লুকোনিক অ্যাসিড, COOH, CHOH হোল 4, CH2OH, তৈরি করছে গ্লুকোনিক অ্যাসিড, তৈরি করছে গ্লুকোনিক অ্যাসিড, এবং তার সঙ্গে ধূসর বর্ণের ধাতব সিলভার অধক্ষিপ্ত হচ্ছে, ধূসর বর্ণের ধাতব সিলভার কি হচ্ছে, অধক্ষিপ্ত হচ্ছে। আচ্ছা, যদি এখানে ফেলিং দ্রবণ দিই, ফেলিং দ্রবণও হচ্ছে একটা মৃদু জারক, মৃদু জারক মানে শুধুমাত্র CHO-কে COOH এ জারিত করবে, CHOH হোল 4, CH2OH, অর্থাৎ গ্লুকোনিক অ্যাসিড তৈরি করবে, এবং লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড অধক্ষিপ্ত করে, লাল বর্ণের রেড প্রেসিপিটেট করে, লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডকে কি করে, অধক্ষিপ্ত করে। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণিত হয় গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ বর্তমান, নেক্সট হচ্ছে সোডিয়াম অ্যামালগাম এবং NaBH4 দ্বারা বিজারণ। আমি একেবারে লিখে দিচ্ছি, সোডিয়াম অ্যামালগাম অর NaBH4, সোডিয়াম বোরো হাইড্রাইড দ্বারা বিজারণ। তো চলো দেখে, জেনারেল ফর্মে লিখছি CHOH হোল 4,
CH2H হলো। তাহলে আমি একে কি করছি, সোডিয়াম অ্যামালগাম অথবা অথবা NaBH4 দ্বারা জারণ করছি। সোডিয়াম অ্যামালগাম বা NaBH4 দ্বারা কি করছি, বিজারণ করছি। NaBH4 দ্বারা কি করছি, বিজারণ করছি। বিজারণ করলে কি হবে, বিজারণ করলে এই CHO গ্রুপটা কি হবে, বিজারিত হবে, হয়ে CH2OH এ কনভার্ট হয়ে যাবে, হয়ে CH2OH এ কনভার্ট হয়ে যাবে, হলে CHOH হোল 4 CH2OH, শুধুমাত্র CHO বিজারিত হয়ে CH2OH এ কনভার্ট হয়ে গেল। এর নাম কি, এর নাম গ্লুসিটল বা সরবিটল, এর নাম গ্লুসিটল বা সরবিটল, গ্লুসিটল বা সরবিটল হয়ে গেল। নেক্সট চলো এবার আমরা পড়বো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া, ইম্পর্টেন্ট। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া, তো অ্যালকোহলের সঙ্গে নিশ্চয়ই তোদের অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া মনে আছে, অ্যালকোহলের সঙ্গে তোদের নিশ্চয়ই অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া মনে আছে। সেখানে কি হয়েছিল, অ্যালকোহল এর ওপর যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিই CH3CO হোল 2O, CH3CO হোল 2O দিলে কি হবে, অ্যাসিটাইলেশন হবে, মানে এই যে COCH3 গ্রুপ আছে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে। তাহলে প্রতিস্থাপিত করলে কি হবে, ROCOCH3, ROCOCH3, অর্থাৎ একটা অ্যাসিটেট তৈরি হবে। একটা অ্যালকোহল থাকলে, একটা OH গ্রুপ থাকলে 1 মোল অ্যাসিটিক অ্যানহাইড্রাইড লাগে এবং তার ফলে 1 মোল অ্যাসিটেট তৈরি হয়। কিন্তু গ্লুকোজে আমাকে বল, গ্লুকোজে কতগুলো OH গ্রুপ আছে? স্যার গ্লুকোজে 5টা OH গ্রুপ আছে, গ্লুকোজে 5টা OH গ্রুপ আছে, এই যে 4টে OH এখানে, একটা OH এখানে, 5টা OH আছে। অর্থাৎ আমার ক মোল লাগবে, আমার স্যার 5 মোল অ্যাসিটিক অ্যানহাইড্রাইড লাগবে। এটা পরীক্ষায় কিন্তু দেয়, পরীক্ষায় কিন্তু দেয় গ্লুকোজের সঙ্গে কত মোল অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া গঠন হয়, গ্লুকোজের সঙ্গে 5 মোল অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া গঠন হয়, এটা কিন্তু পরীক্ষায় দেয়। তো দিলে কি হবে, এখানে 5টা OH গ্রুপ COCH3 দ্বারা প্রতিস্থাপিত হবে, এখানে 5টা OH গ্রুপ COCH3 দ্বারা প্রতিস্থাপিত হবে, হলে কি হবে, CHOCOCH3 এর হোল 4, আর এখানে CH2OCOCH3, অর্থাৎ আমার এখানে পেন্টা অ্যাসিডেট তৈরি হচ্ছে, আমার এখানে গ্লুকোজ পেন্টা অ্যাসিডেট তৈরি হচ্ছে। ক মোল অ্যাসিটিক অ্যানহাইড্রাইড লাগছে, 5 মোল গ্লুকোজ পেন্টা অ্যাসিডেট, গ্লুকোজ পেন্টা অ্যাসিডেট তৈরি হচ্ছে। নেক্সট পড়ব ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াটা কিন্তু ভিভি ইম্পর্টেন্ট, ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া কিন্তু ভিভি ইম্পর্টেন্ট। চলো দেখি, CHO, CH ডবল বন্ড, CH2OH, 1 2 3 4 5, 1 2 3 4 5, HOH ঘুরে যাবে, তারপর OHH, HOH, HOH হয়ে গেল। নেক্সট এর ওপর বিক্রিয়া ঘটাবে প্রথমে 1 মোল ফিনাইল হাইড্রোজেন C6H5NH NH2, এটাই হচ্ছে 1 মোল ফিনাইল হাইড্রোজেন। ফার্স্টে আমি 1 মোল নিলাম, 1 মোল নিলাম, নিলে কি হবে, বিক্রিয়াটি কিভাবে হবে দেখ, H2N NH C6H5, এখান থেকে কি করব, জল বার করে দেবো, এখান থেকে কি করব, জল বার করব, H2 আর O মিলে কি হয়ে যাবে, জল বেরিয়ে যাবে, H2 আর O মিলে কি হয়ে যাবে, জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে আমার কি পড়ে থাকছে দেখ, এই CH2H, জল বেরিয়ে গেলে আমার কি পড়ে থাকছে, CH, দেখ জল বেরিয়ে যাওয়ার পর কি থাকছে, ডবল বন্ড থাকছে, ডবল বন্ড, তারপরে N, তারপরে NH, তারপরে C6H5, তারপরে C6H5 NH, তারপরে কি থাকছে, C6H5, তারপরে যেরকম আছে সেরকম HOH, OHH, HOH, HOH, বাদ বাকি সব সেম থাকলো, তারপরে কি হবে, তারপরে আর এক মোল ফিনাইল হাইড্রোজেন দিতে হবে,
তারপরে 1 মোল ফিনাইল হাইড্রোজেন দিতে হবে। এখানে একটা কথা বলে দিই, আমি কিন্তু মেকানিজম দেখাচ্ছি না, আমি কিন্তু তোকে ট্রিক্স বলে দিচ্ছি কিভাবে এই বিক্রিয়াটিকে মনে রাখবি। নেক্সট মোল NH2 দিলে কি হবে, 1 মোল ফিনাইল হাইড্রোজেন দিলে কি হবে, মনে রাখবি 1 মোল ফিনাইল হাইড্রোজেন দিলে এই 2 নম্বর কার্বনটা, এই যে 2 নম্বর কার্বন দেখতে পাচ্ছি CHOH, 2 নম্বর কার্বনে কি আছে CHOH, এই CHOH কি হয়ে যাবে, জারিত হয়ে যাবে। CHOH কি হয়ে যাবে, জারিত হয়ে যাবে। মনে রাখবি CHOH কি হয়ে যাবে, জারিত হয়ে যাবে। CHOH, এই যে 2 নম্বর কার্বনে যে CHOH জারিত হয়ে যাবে, এখানে C আছে, এখানে C আছে, CHOH জারিত হয়ে যাবে, জারিত হয়ে যাবে। কি তৈরি করছে দেখ জারিত হয়ে, তাহলে ওপরে কি থাকছে CH ডবল বন্ড N NH C6H5, তারপরে 2 নম্বরটা জারিত হয়ে কি হচ্ছে C ডবল বন্ড, 2 নম্বরটা জারিত হয়ে কি তৈরি করছে C ডবল বন্ড, তারপরে CH2H, তারপরে CH2, 1 2 3 4 5 OHH HOH HOH। নেক্সট কি হবে, নেক্সট কি হবে, 1 মোল বিক্রিয়া করবে, নেক্সট 1 মোল কিন্তু ফিনাইল হাইড্রোজেন বিক্রিয়া করবে, নেক্সট 1 মোল ফিনাইল হাইড্রোজেন বিক্রিয়া করবে, নেক্সট 1 মোল কিন্তু ফিনাইল হাইড্রোজেন বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করলে কিভাবে করবে, এইখানটা আসবে NH C6H5, এবার এখান থেকে কি হয়ে যাবে, জল বেরিয়ে যাবে। মনে রাখতে হবে কি করে, এখান থেকে কি হবে, জল বেরিয়ে যাবে। এই যে O আর H2 মিলে কি বেরিয়ে যাবে, জল। O আর H2 মিলে কি বেরিয়ে যাবে, জল। বেরিয়ে গেলে কি তৈরি হচ্ছে, বেরিয়ে গেলে কি তৈরি হচ্ছে দেখ, বেরিয়ে গেলে তৈরি হচ্ছে CH ডবল বন্ড, CH ডবল বন্ড N NH C6H5, N NH C6H5। নেক্সট কি আসছে C ডবল বন্ড, তারপরে N NH C6H5, তারপরে একদম কোনো অসুবিধা নেই CH2OH, 1 2 3 4 5 OHH HOH HOH। তাহলে কি তৈরি হলো, যে প্রোডাক্টটি শেষ অবধি তৈরি হলো তাকে বলা হয় গ্লুকোসাজন, একে বলা হয় গ্লুকোসাজন, 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 যার কালার হচ্ছে হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে। কি বর্ণের অধক্ষেপ পড়ে, হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে। কি বর্ণের অধক্ষেপ পড়ে, হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে। এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে, যে কত মোল ফিনাইল হাইড্রোজেন ইউজড হলো, তাহলে টোটাল মোলস অফ ফিনাইল হাইড্রোজেন, টোটাল মোলস অফ ফিনাইল হাইড্রোজেন ইউজড, কত মোল ফিনাইল হাইড্রোজেন ইউজ করলাম, 1 মোল এখানে, 1 মোল এখানে, 1 মোল এখানে, অর্থাৎ টোটাল 3 মোল ফিনাইল হাইড্রোজেন ইউজ করা হলো। আর নেক্সট আর একটা পয়েন্ট এখানে মনে রাখবি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ একই ওসাজন গঠন করে, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ একই ওসাজন গঠন করে। খুব ভাইটাল স্টেটমেন্ট, খুব ভাইটাল স্টেটমেন্ট, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একই ওসাজন গঠন করে, একই ওসাজন গঠন করে, একই ওসাজন গঠন করে। হয়ে গেল, ওকে। নেক্সট, এতক্ষণ যে বিক্রিয়াগুলো পড়ছিলাম সেইগুলো গ্লুকোজের ওপেন চেন স্ট্রাকচারকেই প্রমাণ করে, যে গ্লুকোজ যে ওপেন চেন স্ট্রাকচারে থাকতে পারে সেটা এই এতক্ষণ যে বিক্রিয়াগুলো আছে সেটা প্রমাণ করে। এতক্ষণ যে বিক্রিয়াগুলো করালাম সেগুলো প্রমাণ করে গ্লুকোজের মুক্ত শৃঙ্খল বর্তমান। কিন্তু আমরা দেখলাম যে গ্লুকোজের মুক্ত শৃঙ্খলের পাশাপাশি গ্লুকোজের কিন্তু সাইক্লিক স্ট্রাকচারও হয়, গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচারও হয়। তাহলে কোন কোন পয়েন্ট প্রমাণ করে যে গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার হয়, চল দেখে নিই। The points that support cyclic structure of glucose, okay, the points that support cyclic structure of glucose, কি কি পয়েন্ট,
প্রথম পয়েন্ট, গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকা সত্ত্বেও ও অ্যামোনিয়া এবং সোডিয়াম বাইসালফাইড বা শিব বিকারকের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে ও অ্যামোনিয়া, সোডিয়াম বাইসালফাইড বা শিব বিকারকের সঙ্গে, শিব ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না। সেকেন্ড পয়েন্ট, গ্লুকোজ পেন্টাঅ্যাসিটেট, গ্লুকোজ পেন্টাঅ্যাসিটেট হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে না, হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে না। 3 নম্বর, গ্লুকোজ মিউটারোটেশন দেখায়। 3 নম্বর, গ্লুকোজ মিউটারোটেশন দেখায়। এটা আর লেখাচ্ছি না, এখানে আমি লিখে দিচ্ছি ডি প্লাস গ্লুকোজের কঠিন অবস্থায় ডি প্লাস গ্লুকোজের দুটি স্টিরিওমার পাওয়া যায়, দুটি স্টিরিও আইসোমার পাওয়া যায়। ওকে, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এই পয়েন্টগুলো সাপোর্ট করে গ্লুকোজের মুক্ত শৃঙ্খলের পাশাপাশি সাইক্লিক স্ট্রাকচারও বর্তমান। এবার আমরা পড়ব গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার। এবার আমরা পড়ব সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজ। সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজ। চল, প্রথমে আমরা গ্লুকোজের ফিশার সংকেতটা এঁকে নিই। গ্লুকোজের ফিশার সংকেতটা এঁকে নিই। এই CH2H, CH ডবল বন্ড 1 2 3 4 5, এখানে HOH, তারপরে OHH, তারপরে HOH, ওকে। গ্লুকোজের কি, এটা হচ্ছে ডি প্লাস গ্লুকোজ হলো। কি হয়, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এবং আমরা জানি এটা প্লাস, এটা মাইনাস। এবার এই 5 নম্বর কার্বনের অক্সিজেনের কাছে কি আছে, লোন পেয়ার, এটা অক্সিজেন O মাইনাস H প্লাস। যেটা দেখা যায় 5 নম্বর কার্বনের OH গ্রুপের অক্সিজেন এই কার্বনের সঙ্গে এসে যুক্ত হয় এবং বন্ড শিফট হয়ে অক্সিজেনের দিকে চলে যায়, বন্ড ভেঙে ইলেকট্রন অক্সিজেনের দিকে শিফট হয়, তাহলে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কি, ভালো করে দেখ, অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কি, 1 নম্বর কার্বনের সঙ্গে 5 নম্বর কার্বনের অক্সিজেনের মধ্যে একটা সাইক্লিক স্ট্রাকচার গঠিত হচ্ছে। 1 নম্বর কার্বনের সঙ্গে 5 নম্বর অপ্রতিসম কার্বনের অক্সিজেন পরমাণুর সঙ্গে একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি হচ্ছে। দেখ স্ট্রাকচারটা কিভাবে আঁকছি। সি, এই যে এইচটা দেখতে পাচ্ছি সেটাকে এই পাশে রাখছি, এইচ, বন্ড ভেঙেছে মানে এটা আমার কি হচ্ছে, O মাইনাস, সেই O মাইনাসের সঙ্গে এই H প্লাসটা যুক্ত হয়ে যাবে, OH হলো। তারপরে এটাকে নামিয়ে দিই, CH2H নামিয়ে দিলাম, CH2H, তাহলে তারপরে 1 2 3 4 5, এটা কি, এটা হচ্ছে HOH, এটা কি OHH, এটা কি HOH, এবার এটা কি H, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 4 5, তাহলে 1 নম্বর সঙ্গে 5 নম্বরের একটা সাইক্লিক স্ট্রাকচার গঠিত হয়েছে অক্সিজেন পরমাণুর মাধ্যমে। কিভাবে লিখছি দেখ, এই 1 নম্বর কার্বন, এই অক্সিজেন, এই যে অক্সিজেনটা ছিল, এই যে অক্সিজেন, সেটা হচ্ছে এখানে লিখলাম, হলো। এই যে এইচটা, সেটা এইখানে চলে এসছে,
দেখ তাহলে 1 নম্বর কার্বনের সঙ্গে 5 নম্বর কার্বনের অক্সিজেন পরমাণুর মাধ্যমে কি তৈরি হলো, একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি হলো, একটা সাইক্লিক স্ট্রাকচার কি হলো, তৈরি হলো। যখনই একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি হলো, যখনই একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি হলো, ভালো করে দেখ এই 1 নম্বর কার্বনটি একটি কাইরাল কার্বন হয়ে যাচ্ছে। ভালো করে দেখ এই 1 নম্বর কার্বনটা একটা কাইরাল কার্বন হয়ে যাচ্ছে। দেখ সাইক্লিক স্ট্রাকচার তৈরি হওয়ার পর এই 1 নম্বর কার্বনটা, যাকে আমি লাল চিহ্ন দিয়েছি, সেটা একটা কাইরাল কার্বন হয়ে যাচ্ছে। কারণ এখানে দেখ এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন নয়, কিন্তু যেই সাইক্লিক স্ট্রাকচার তৈরি করলো ওই কার্বনটাই কিন্তু একটা কাইরাল কার্বন হয়ে যাচ্ছে বা একটা স্টিরিও সেন্টার হচ্ছে, একটা কাইরাল কার্বন বা একটা স্টিরিও সেন্টার হচ্ছে। কেন কাইরাল কার্বন বলছি? এই কার্বন এদিকে এইচ, এদিকে ওইচ, এদিকে এই গ্রুপটা, আর এদিকে অক্সিজেনের মাধ্যমে যুক্ত আছে। এদিকে দেখ অক্সিজেনের মাধ্যমে কি আছে, যুক্ত আছে। অর্থাৎ এই কার্বনের 4টে হাতে 4টে ডিফারেন্ট গ্রুপ আছে। অর্থাৎ এই যে নতুন কার্বনটা তৈরি হলো সাইক্লিক স্ট্রাকচার গঠিত হওয়ার পর, সেই C1 কার্বনটা কি হয়ে যাচ্ছে, কাইরাল কার্বন হয়ে যাচ্ছে, বা C1 কার্বনটাকে আমি বলবো একটা স্টিরিও সেন্টার। তো আমরা জানি যে কোনো কাইরাল কার্বনের রেসপেক্টে বা যে কোনো স্টিরিও সেন্টারের রেসপেক্টে দুটো আইসোমার পাওয়া যায়, দুটো আইসোমার পাওয়া যায়। তার মানে এই কাইরাল কার্বনের রেসপেক্টে আমি দুটো স্টিরিও আইসোমার পাবো, ওই কাইরাল কার্বনের রেসপেক্টে আমি দুটো স্টিরিও আইসোমার পাবো। কি কি পাবো? এক, যখন OH ডান দিকে থাকবে যেটা আমি পেয়েছি, এক যখন OH ডান দিকে থাকবে যেটা আমি পেয়েছি, এটাকে আমি বলবো আলফা ডি, এটাকে আমি বলবো আলফা ডি প্লাস গ্লুকোজ, আলফা ডি প্লাস গ্লুকোজ। আর কি পেতে পারি, আর কি পেতে পারি, আর কি পেতে পারি? এই ওইচটা ডান দিকে আছে, রোটেট করে বাঁ দিকে চলে যেতে পারে। এই ওইচটা ডান দিকে আছে, এই ওইচটা বাঁ দিকে চলে যেতে পারে। তো বাঁ দিকে চলে গেলে কেমন দেখতে লাগবে? CH2OH, সি ওইচটা কি করলো, রোটেট করে বাঁ দিকে চলে গেল, ওইচটা কি করলো, রোটেট করে বাঁ দিকে চলে গেল। তাহলে 1 2 3 4 5 এইচ, এই 5 নম্বরের সঙ্গে 1 নম্বরের কি হলো, এই সাইক্লিক স্ট্রাকচার তৈরি হলো। এদিকে HOH, এদিকে OHH, এদিকে HOH। অনেকে তোরা জিজ্ঞেস করতে পারিস, স্যার কেন 5 নম্বর কার্বনের OH গ্রুপটাই গেল, স্যার কেন 5 নম্বর কার্বনের অক্সিজেনটাই সাইক্লিক স্ট্রাকচার গঠন করতে গেল? তার কারণ 5 নম্বর কার্বনের অক্সিজেন সাইক্লিক স্ট্রাকচার গঠন করতে যাওয়ার জন্যই যে সাইক্লিক স্ট্রাকচারটা গঠিত হলো সেটা একটা 6 মেম্বার্ড রিং। যে সাইক্লিক স্ট্রাকচারটা গঠিত হলো সেটা একটা 6 মেম্বার্ড রিং। আর আমরা জানি যে কোনো 6 মেম্বার্ড রিংগুলো কী হয়, ভেরি মাচ স্টেবল হয়। তো সেই জন্য ওই 5 নম্বর কার্বনের অক্সিজেনটাই গেল সাইক্লিক স্ট্রাকচার ফরমেশনে। তাহলে এখানে দেখ ওইচটা কোন দিকে আছে, ডান দিকে, রোটেট করে কোথায় চলে গেল, বাঁ দিকে। বাঁ দিকে যখন চলে গেল এর নাম হলো বিটা ডি প্লাস গ্লুকোজ, বিটা ডি প্লাস গ্লুকোজ। এর নাম হয়ে গেল বিটা ডি প্লাস গ্লুকোজ, বিটা ডি প্লাস গ্লুকোজ। তার মানে এই কাইরাল কার্বনের রেসপেক্টে আমি দুটো স্টিরিও আইসোমার পেলাম, একটা আলফা ডি গ্লুকোজ, একটা বিটা ডি গ্লুকোজ। এবং 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 এই আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজের কনফিগারেশনটা তুই যদি দেখিস, এই আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজের কনফিগারেশনটা যদি দেখিস, তাহলে দেখবি শুধুমাত্র C1 কার্বনের কনফিগারেশনেই পার্থক্য আছে। দেখ আলফা আর বিটার মধ্যে শুধুমাত্র C1 কার্বনের কনফিগারেশনে পার্থক্য আছে, বাদ বাকি কনফিগারেশনে কোনো পার্থক্য নেই। অর্থাৎ C2 C3 C4 C5 এক আছে, C2 C3 C4 C5 এক আছে। শুধুমাত্র 1 নম্বর কার্বনের, শুধু 1 নম্বর কার্বনের কনফিগারেশনে পার্থক্য আছে। দেখ বিটার ক্ষেত্রে 1 নম্বর কার্বনের ওইচ বাঁ দিকে, আলফার ক্ষেত্রে 1 নম্বর কার্বনের ওইচ ডান দিকে। অর্থাৎ 1 নম্বর কার্বনের কনফিগারেশনের পার্থক্য আছে। তাই 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 C1কে বলা হয় অ্যানোমেরিক কার্বন। C1কে বলা হয় কি, অ্যানোমেরিক কার্বন। C1কে বলা হয় কি, অ্যানোমেরিক কার্বন। C1কে বলা হয় কি, অ্যানোমেরিক কার্বন। এবং আলফা আর বিটাকে বলা হয় পরস্পরের অ্যানোমার। আলফা অ্যান্ড বিটাকে বলা হয় পরস্পরের অ্যানোমার, আলফা আর বিটাকে বলা হয় পরস্পরের অ্যানোমার। তাহলে গ্লুকোজের C1 কার্বনটাকে আমরা কি বলবো, অ্যানোমারিক কার্বন। গ্লুকোজের C1 কার্বনকে আমরা কি বলবো, অ্যানোমারিক কার্বন। এবং আলফা আর বিটা ডি গ্লুকোজকে কি বলবো, পরস্পরের অ্যানোমার। আলফা আর বিটা ডি গ্লুকোজকে পরস্পরের কি বলবো, অ্যানোমার। এবং আরও বলা যায় সমস্ত অ্যানোমারই হচ্ছে এপিমার, সমস্ত অ্যানোমারই হচ্ছে এপিমার। এপিমারে কি ছিল,
যে কোনো একটি কার্বনের কনফিগারেশনে পার্থক্য থাকে। তো দেখ অ্যানোমারগুলির ক্ষেত্রে শুধুমাত্র C1 কার্বনের কনফিগারেশনে পার্থক্য আছে, অর্থাৎ একটি মাত্র কার্বনেই কনফিগারেশনেই পার্থক্য আছে, তাই বলা যায় অল অ্যানোমার ইজ ইকাল টু এপিমার, অল অ্যানোমার ইজ ইকাল টু এপিমার। ওকে, এবার এখান থেকে যেটা বানাতে হবে সেটা হচ্ছে এরপরে বানাতে হবে হাওয়ার্থ অভিক্ষেপ সংকেত। এই যে সাইক্লিক স্ট্রাকচারটা পেলাম সেটাকে আরও গুছিয়ে সাজিয়ে একটা নতুন স্ট্রাকচার তৈরি করলেন বিজ্ঞানী হাওয়ার্থ, একে বলা হয় হাওয়ার্থ অভিক্ষেপ সংকেত। এবার আমরা পড়ব হাওয়ার্থ অভিক্ষেপ সংকেত। হাওয়ার্থ অভিক্ষেপ সংকেত, হাওয়ার্থ অভিক্ষেপ সংকেত, এটা হচ্ছে হাওয়ার্থ অভিক্ষেপ সংকেত। চলো হাওয়ার্থ অভিক্ষেপ সংকেত দেখো, হাওয়ার্থ অভিক্ষেপ সংকেত আমি কি করে আঁকবো। দেখ এখানে 1 নম্বর কার্বনের সঙ্গে 5 নম্বর কার্বনের রিং ফরমেশন হয়েছে অক্সিজেনের মাধ্যমে। তো দেখ লিখছি এই 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 সুন্দর করে সাজিয়ে নিলাম। তাহলে একে বলছি 1 নম্বর, একে বলছি 2 নম্বর, একে বলছি 3 নম্বর, একে বলছি 4 নম্বর, আর একে বলছি 5 নম্বর, একে বলছি 5 নম্বর। তাহলে দেখ 1 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বনের মধ্যে অক্সিজেন দিয়ে কি হয়েছে, রিং ফরমেশন হয়েছে। 1 নম্বর কার্বনের সঙ্গে 5 নম্বর কার্বনের অক্সিজেনের মাধ্যমে কি তৈরি হয়েছে, রিং ফরমেশন হয়েছে। এবার এই যে বন্ডগুলো আছে, এই যে এই যে এই যে এই যে এই যে বন্ডগুলো আছে সেগুলোকে দিচ্ছি এই 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 হলো। এবার কি করে করব, 5 নম্বর, এটা হচ্ছে আমার 6 নম্বর কার্বন। মনে রাখবি 6 নম্বর কার্বনের CH2H কে ওপরে লেখা হয়, 6 নম্বর কার্বনের CH2H কে কী করা হয়, ওপরে লেখা হয়। আমি 6 নম্বর শেষ করে দিলাম, এই 6 নম্বর। এবার 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 এইটা যদি কাইরাল কার্বনের দাগ হয়, এইটা যদি কাইরাল কার্বনের দাগ হয় তাহলে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। লেখার নিয়ম কি, ওপরে লেফটকে রাখতে হবে, নিচে রাইটকে রাখতে হবে। লেখার নিয়ম কি, ওপরে লেফটকে রাখতে হবে, নিচে রাইটকে রাখতে হবে। ওপরে লেফট, নিচে রাইট, সেভাবে আঁকবো। দেখ ওপরে লেফট, তাহলে লেফটে কে আছে, এইচ, তাহলে এইচ, ওইচ নিচে। এখানে লেফটে কে আছে, এইচ, এইচ ওপরে, ওইচ নিচে। তারপরে এখানে কি আছে, ওইচ ওপরে, এইচ নিচে। এখানে এইচটা লেফটে, এইচ ওএইচ, আর এখানে CH2Hটা উপরে থাকবে, এইচটা নিচে থাকবে। তাহলে এটাই হলো আমার আলফা ডি গ্লুকোপাইরানোজ। এর নাম কি, আলফা ডি গ্লুকোপাইরানোজ। কি করে মনে রাখবো, দেখ OH আর CH2H বিপরীত দিকে আছে, OH আর CH2H বিপরীত দিকে আছে, তাহলে এর নাম কি হয়ে গেল, আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, গ্লুকোপাইরানোজ, আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। কেন একে পাইরানোজ বলছে, কারণ এই স্ট্রাকচারটা পাইরানের মতো দেখতে, ঠিক এইরকম, এই স্ট্রাকচারটা পাইরানের মতো দেখতে, এই স্ট্রাকচারটা পাইরানের মতো দেখতে, তাই একে বলা হচ্ছে গ্লুকোপাইরানোজ। বিটাতে কি হবে, বিটাতে সব সেম থাকবে, বিটাতে সব সেম থাকবে, আমি আর রাখছি না, বিটাতে সব সেম থাকবে, সব সেম থাকবে। এখানে CH2Hটা লিখে দিচ্ছি, বিটাতে সব সেম থাকবে, শুধু চেঞ্জ হবে কি, এই 1 নম্বর কার্বনের OHটা এবার ওপরের দিকে চলে যাবে। বিটার ক্ষেত্রে 1 নম্বর কার্বনের OHটা ওপরের দিকে চলে যাবে, Hটা নিচের দিকে চলে যাবে। এবং দেখবি বিটার ক্ষেত্রে CH2H আর OH একই দিকে থাকবে, CH2H OH একই দিকে থাকবে বিটার ক্ষেত্রে। আলফার ক্ষেত্রে CH2H আর OH বিপরীত দিকে থাকবে। তাহলে এটার নাম কি হবে, বিটা ডি গ্লুকোপাইরানোজ, বিটা ডি গ্লুকোপাইরানোজ, বিটা ডি গ্লুকোপাইরানোজ। নেক্সট চল এবার আমরা শিখবো সাইক্লিক স্ট্রাকচার অফ ফ্রুক্টোজ, সাইক্লিক স্ট্রাকচার অফ ফ্রুক্টোজ। তো চল একই রকম ভাবে ফ্রুক্টোজের সাইক্লিক স্ট্রাকচার বানাই। CH2OH, C ডবল বন্ড CH2H, 1 2 3 4 5, OHH
এইচওএইচ এইচওএইচ। এখানে কি হবে 5 নম্বর কার্বনের অক্সিজেনের সঙ্গে এই যে 2 নম্বর কার্বন আছে, এই যে 2 নম্বর কার্বন আছে, এই 2 নম্বর কার্বনের সঙ্গে বিক্রিয়া হবে, এটা মাইনাস আর এই সিটা প্লাস। তাহলে বিক্রিয়া কিভাবে হচ্ছে দেখ, এই অক্সিজেনটা গিয়ে সিও গ্রুপের কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, বন্ড শিফট করে অক্সিজেনের দিকে চলে যাচ্ছে, তাহলে বন্ড ভেঙে অক্সিজেনের দিকে ইলেকট্রন শিফট করছে। তাহলে কি তৈরি হচ্ছে, তাহলে কি তৈরি হচ্ছে, তাহলে কি তৈরি হচ্ছে দেখ, তাহলে ভালো করে দেখ, অক্সিজেনটা এই 2 নম্বর কার্বনের সিওর সঙ্গে লেগেছে, তাহলে এই লিখছি আমার 2 নম্বর কার্বন, এই হচ্ছে আমার 2 নম্বর কার্বন। CH2Hটাকে এই যে 1 নম্বর CH2H এটাকে বাঁ দিকে লিখছি CH2H, বন্ড ভেঙে কি হয়েছে ও মাইনাস, ও মাইনাসের সঙ্গে এইচ যুক্ত করে দিচ্ছি, ও মাইনাসের সঙ্গে এইচ যুক্ত করে দিচ্ছি, তারপরে CH2H, CH2H। এটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন, এটা হচ্ছে আমার 2 নম্বর কার্বন, 3 4 5। তাহলে এখানে 2 নম্বর আর 5 নম্বরের মধ্যে রিং তৈরি হয়েছে, ফ্রুক্টোজের ক্ষেত্রে 2 নম্বর আর 5 নম্বরের মধ্যে রিং তৈরি হয়েছে, এটা OHH, এটা HOH, এটা H। এবার রিংটা কিভাবে ফরমেশন হচ্ছে দেখ, এটা 2 নম্বর কার্বন, রিংটা এইভাবে ফরমেশন হচ্ছে, এই অক্সিজেন, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, সেটা এখানে, সেটা এখানে, সেটা এখানে। তাহলে এখানে দেখ এই 2 নম্বর কার্বনটা কিন্তু নতুন একটা কাইরাল কার্বন বা স্টিরিও সেন্টারে জন্ম হলো। এটা কিন্তু কাইরাল কার্বন নয়, কিন্তু যখনই সাইক্লিক রিং ফরমেশন করলো সঙ্গে সঙ্গে C2 কার্বনটা কি হয়ে গেল, কাইরাল কার্বন হয়ে গেল বা স্টিরিও সেন্টার হয়ে গেল। আর আমরা জানি যে কোনো স্টিরিও সেন্টারের রেসপেক্টে 2টো আইসোমার পাবো, একটা আইসোমার তো পেয়ে গেছি। যখন OH কোন দিকে আছে, ডান দিকে, OH ডান দিকে থাকলে তাকে আমরা বলি আলফা আইসোমার, এটার নাম আলফা ডি মাইনাস, আলফা ডি মাইনাস ফ্রুক্টোজ, আলফা ডি মাইনাস ফ্রুক্টোজ, কারণ ফ্রুক্টোজ হচ্ছে লিভিও রোটেটারি, ফ্রুক্টোজ হচ্ছে লিভিও রোটেটারি, তাই মাইনাস। এরপরে কি হতে পারে, এরপরে এই যে OH আছে এটা ডান দিকে আছে, রোটেট করে বাঁ দিকে চলে যেতে পারে, তো রোটেট করে বাঁ দিকে চলে গেল, রোটেট করে বাঁ দিকে চলে গেল, রোটেট করে বাঁ দিকে চলে গেল, তাহলে কি তৈরি হচ্ছে CH2H, CH2H, এটা 1, এটা 2 হলো, 3 4 5, এইভাবে 5 নম্বরের সঙ্গে কি করছে, এই 5 নম্বরের সঙ্গে কি হচ্ছে, রিং ফরমেশন করছে। তাহলে OHH HOH, OHH HOH। তার মানে এখানে ফ্রুক্টোজের ক্ষেত্রে যেমন গ্লুকোজের ক্ষেত্রে ছিল C1 কার্বনটা অ্যানোমেরিক কার্বন, ফ্রুক্টোজের ক্ষেত্রে C2 কার্বনটা অ্যানোমেরিক কার্বন, কারণ C2 কার্বনের কনফিগারেশনটা কি আছে, আলাদা আছে, C2 কার্বনের কনফিগারেশনটা আলাদা আছে, তাহলে C2 কার্বন এখানে অ্যানোমেরিক কার্বন, C2 কার্বনটা হচ্ছে আমার এখানে অ্যানোমেরিক কার্বন। ফ্রুক্টোজের ক্ষেত্রে C2 কার্বন অ্যানোমেরিক কার্বন, গ্লুকোজের ক্ষেত্রে C1 কার্বন অ্যানোমেরিক কার্বন, ফ্রুক্টোজের ক্ষেত্রে C2 কার্বন অ্যানোমেরিক কার্বন। তাহলে এটা কি হয়ে যাবে, বিটা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ। এরও হাওয়ার তো বিক্ষেপ সংকেত বার করা যায়, এরও হাওয়ার তো বিক্ষেপ সংকেত বার করা যায়, এবং এর একটা আমি হাওয়ার তো বিক্ষেপ সংকেত দেখাবো, বাদ বাকিগুলো তোরা নিজেরাই করবি, আমি বিটাটা দেখিয়ে দিচ্ছি, বিটাটা দেখিয়ে দিচ্ছি। এর হাওয়ার তো বিক্ষেপ সংকেত, এটা কত মেম্বার্ড রিং তৈরি করেছে, 2 3 4 5, সরি এটা 1 2 3 4 5, এটা 5 মেম্বার্ড রিং তৈরি করেছে, অর্থাৎ একটা ফিউরানো শেপে হবে, এটা এরকম শেপে হবে, এই। তাহলে দেখ এই OH-টাকে ওপরে রাখলাম, নিচে CH2H, ওকে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই যে আমি কি বলেছি, লেফট রাইট, লেফটকে আপে রাখবো, রাইটকে নিচে রাখবো, লেফটকে আপে রাখবো, রাইটকে নিচে রাখবো, হলো এই হলো 1 2 3-এ OH-টা ওপরে আছে, H-টা নিচে আছে, 4-এ H-টা ওপরে, OH-টা নিচে, হলো। তারপরে এটা H, তারপরে H-টা নিচে, CH2H-টা ওপরে, CH2H-কে সবসময় 6 নম্বরের CH2H-কে ওপরের দিকে রাখতে হবে। তাহলে দেখ OH আর CH2H একই দিকে আছে, তার মানে এটা বিটা আইসোমার, এর নাম হচ্ছে বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ, এর নাম হচ্ছে বিটা ডি
ফ্রুক্টোফিউরানোজ, ফ্রুক্টোফিউরানোজ, বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ। কারণ এটা ফিউরানের মতো দেখতে, কারণ এটা ফিউরানের মতো দেখতে, তাই এটাকে বলা হয় ফিউরানোজ, তাই এটাকে বলা হয় ফিউরানোজ। তাহলে আমি আশা করছি আমি বিটাটা এঁকে দিয়েছি, তোরা আলফাটা নিজেরা এঁকে নিবি, তোরা আলফাটা নিজেরা এঁকে নিবি, আলফাটা নিজেরা এঁকে নেবে। আলফার ক্ষেত্রে কি হবে, শুধু ওএইচটা নিচে চলে যাবে, CH2Hটা উপরে চলে যাবে। ওকে ওকে, আলফাটা কমপ্লিট করে নিস। তাহলে এই হচ্ছে সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। গ্লুকোজের ক্ষেত্রে C1 কার্বনটা অ্যানোমেরিক কার্বন খুব ইম্পর্টেন্ট, ফ্রুক্টোজের ক্ষেত্রে C2 কার্বনটা অ্যানোমেরিক কার্বন খুব ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট এবার আমরা পড়ব স্ট্রাকচার অফ সুক্রোজ। এবার আমরা পড়ব স্ট্রাকচার অফ সুক্রোজ। এবার আমরা পড়ব স্ট্রাকচার অফ সুক্রোজ। সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, একটা ডাইস্যাকারাইড যেটা দুটো মনোস্যাকারাইড দিয়ে গঠিত। কি কি মনোস্যাকারাইড দিয়ে সুক্রোজ গঠিত, কি কি মনোস্যাকারাইড দিয়ে সুক্রোজ গঠিত দেখ, সেটা হচ্ছে আলফা ডি প্লাস গ্লুকোজ, আলফা ডি প্লাস গ্লুকোজ অ্যান্ড বিটা ডি মাইনাস ফ্রুক্টোজ, बीटा डी माइनस फ्रुक्टोज। ओके, अल्फा डी प्लस ग्लूकोज और बीटा डी माइनस फ्रुक्टोज, अल्फा डी प्लस ग्लूकोज, बीटा डी माइनस फ्रुक्टोज। ओके, बीटा डी माइनस फ्रुक्टोज এই দুটো মনোস্যাকারাইডের সমন্বয়ে সুক্রোজ কি হয়, গঠিত হয়। তো সুক্রোজের গঠনটা একটু দেখে নিই। আলফা ডি প্লাস গ্লুকোজ, আলফা ডি প্লাস গ্লুকোজের হাওয়ার তো বিক্ষেপ আমরা এক্ষুনি এঁকেছি, আলফা ডি প্লাস গ্লুকোজের হাওয়ার তো বিক্ষেপ এক্ষুনি এঁকেছি। আলফা মানে ওইচটা নিচের দিকে থাকবে, এইচটা উপরের দিকে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে এইচ ওপরে, ওইচ নিচে, এইচ ওপরে, ওইচ নিচে। 3 নম্বরে ওইচ এইচ, 4 নম্বরে এইচ ওইচ, 5 নম্বরে এইচটাকে নিচে রাখতে হবে, CH2H, 6 নম্বরে CH2Hটাকে উপরে রাখতে হবে। দেখ CH2H আর OH কি আছে, নিচের দিকে আছে, হলো। এটাকে একটু কেটে OHটাকে এদিকে সরিয়ে আনি, OH। এটা হচ্ছে আমার আলফা ডি প্লাস গ্লুকোজ। আর কি আছে, বিটা ডি মাইনাস ফ্রুক্টোজ, বিটা ডি মাইনাস ফ্রুক্টোজ দেখাচ্ছি। ওকে, বিটা ডি মাইনাস ফ্রুক্টোজ আমরা এক্ষুনি দেখেছি, হলো এই। তো বিটার ক্ষেত্রে ওইচটা উপরের দিকে থাকে, এইচটা নিচের দিকে থাকে। এক্ষেত্রে CH2Hটা উপরের দিকে আছে, এইচটা নিচের দিকে আছে। এখানে এটা এইচ হবে না, এটা এইচ হবে না, এটা হবে CH2H, এটা হবে CH2H। এটা 3 নম্বরে OHH, 4 নম্বরে HOH। এবার কি করে তৈরি হয়, এবার সুক্রোজ কি করে তৈরি হয় দেখ, এখান থেকে কি হয়ে যায়, জল বার করে দে, এখান থেকে জল বার করে দে। এইচ আর OH মিলে কি বেরিয়ে গেল, জল বেরিয়ে গেল। এইচ আর OH মিলে কি হয়ে গেল, জল বেরিয়ে গেল। এইবার দেখ কি তৈরি হচ্ছে, জল বেরিয়ে যাওয়ার পর কি তৈরি হচ্ছে। আর আমি পুরোটা লিখছি না, হলো। জল বেরিয়ে যাওয়ার পর কি হচ্ছে, ওকে। আর আমি পুরোটা লিখছি না, ওপরের ইউনিটটা হচ্ছে আলফা ডি প্লাস গ্লুকোজ। জল বেরিয়ে যাওয়ার পর কি হচ্ছে দেখ, এটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। একটু এগোতে হবে, ওকে। দেখ জল বেরিয়ে যাওয়ার পর কি হচ্ছে, জল বেরিয়ে যাওয়ার পর উপরে এইচ আছে, থাকলো। এই অক্সিজেনটা আছে, এই অক্সিজেন, হলো। OH বেরিয়ে গেছে, নিচে কি আছে, CH2H। এটাই হচ্ছে সুক্রোজের গঠন। বাদ বাকিগুলো আমি লিখলাম না,
লিখলাম না। তাহলে দেখ এই একটা মনোস্যাকারাইড ইউনিট, এই একটা মনোস্যাকারাইড ইউনিট, এবং দুটো মনোস্যাকারাইড ইউনিটকে কে যুক্ত করেছে? দুটো মনোস্যাকারাইড ইউনিটকে কে যুক্ত করেছে? এই অক্সাইড লিঙ্কেজ। দুটো মনোস্যাকারাইড ইউনিটকে কে যুক্ত করেছে? অক্সাইড লিঙ্কেজ বা ইথার বন্ধন। অক্সাইড লিঙ্কেজ বা ইথার বন্ধন। এই বন্ধনকে কি বলে? এই বন্ধনকে কি বলে? এই বন্ধনকে বলে গ্লাইকোসাইডিক বন্ধন। এই বন্ধনকে বলে গ্লাইকোসাইডিক বন্ধন। এই বন্ধনকে কি বলে? গ্লাইকোসাইডিক বন্ধন। এই বন্ধনকে কি বলে? গ্লাইকোসাইডিক বন্ধন। অর্থাৎ দুটো মনোস্যাকারাইডের মধ্যে আমি লিখে দিচ্ছি, দুটো মনোস্যাকারাইডের মধ্যে যে অক্সাইড লিঙ্কেজ দুটো মনোস্যাকারাইডের মধ্যে যে ইথারীয় বন্ধন বা অক্সাইড লিঙ্কেজ গঠিত হয় তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। খেয়াল থাকে জানো, একে কিন্তু গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলবো না, এটা ইথার, এই দুটো মনোস্যাকারাইড নয়। গ্লাইকোসাইডিক বন্ধন কখন বলবো? যখন দুটো মনোস্যাকারাইডের মধ্যে ইথার বন্ধন বা অক্সাইড লিঙ্কেজ গঠিত হবে তাকে আমরা বলবো গ্লাইকোসাইডিক বন্ধন। নেক্সট, এবার চলে আসি মিউটা রোটেশন। আচ্ছা, তার আগে এখানে বলে দিই, দেখ গ্লুকোজের 1 নম্বর কার্বন আর ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন, গ্লুকোজের 1 নম্বর কার্বন আর ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে, যার জন্য না আমি মুক্ত CHO গ্রুপ পাবো, না আমি মুক্ত C ডবল বন্ড ও গ্রুপ পাবো, এবং সেই কারণে সুক্রোজ কি অবিজারক। যেহেতু আমি মুক্ত CHO বা C ডবল বন্ড ও গ্রুপ পাবো না, তাই সুক্রোজ হচ্ছে কি অবিজারক। নেক্সট হচ্ছে মিউটা রোটেশন কি বলছে? কোনো আলোক সক্রিয় যৌগকে যদি উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করলে যদি সময়ের সঙ্গে সঙ্গে দ্রবণের আপেক্ষিক আবর্তনের পরিবর্তন হয় এবং শেষ পর্যন্ত সেটা একটা নির্দিষ্ট মানে এসে স্থির হয়ে যায়, তাকে বলা হয় মিউটা রোটেশন। বুঝতে পারলি না? জানি। তাহলে চল এটাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধর তুই বাজারে গিয়ে গ্লুকোজ কিনলি। কঠিন গ্লুকোজ দুটো সাইক্লিক স্ট্রাকচারে বা দুটো অ্যানোমারে এক্সিস্ট করে। কঠিন গ্লুকোজ হয় আলফা ডি প্লাস গ্লুকোজ রূপে অবস্থান করবে অথবা বিটা ডি প্লাস গ্লুকোজ রূপে অবস্থান করবে, অর্থাৎ হয় আলফা অ্যানোমারে অবস্থান করবে অথবা বিটা অ্যানোমার রূপে এক্সিস্ট করবে। তো আমি বাজার থেকে যে গ্লুকোজটা কিনলাম, আমি ধরে নিলাম সেই গ্লুকোজটা হচ্ছে বিটা ডি প্লাস গ্লুকোজ। আমি বাজার থেকে যে গ্লুকোজটা কিনলাম সেটা বিটা ডি প্লাস গ্লুকোজ হলো, সেটা হচ্ছে বিটা ডি প্লাস কিনলাম। এবার এই বিটা ডি প্লাস গ্লুকোজকে আমি কি করলাম? জলের মধ্যে দ্রবীভূত করলাম। তাহলে এই বিটা ডি প্লাস গ্লুকোজটা কি? একটা সাইক্লিক স্ট্রাকচার। একটা সাইক্লিক স্ট্রাকচার হলো। যেই বিটা ডি প্লাস গ্লুকোজকে আমি জলের মধ্যে দ্রবীভূত করলাম, সঙ্গে সঙ্গে দেখব এই বিটা ডি প্লাস গ্লুকোজ ভেঙে ওপেন চেন স্ট্রাকচারে চলে গেছে। তাহলে গ্লুকোজ কি করেছে? জলের মধ্যে দ্রবীভূত হওয়ার সঙ্গে সঙ্গে ওপেন চেন স্ট্রাকচারে কনভার্ট হয়ে গেছে। আবার দেখব ওপেন চেন থেকেও সঙ্গে সঙ্গে আলফা ডি প্লাস গ্লুকোজে কনভার্ট হয়ে যাচ্ছে। আলফা ডি প্লাস গ্লুকোজে কি হচ্ছে? কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, ঠিক একই রকমভাবে আমি যদি বাজার থেকে আলফা ডি প্লাস গ্লুকোজ নিয়ে আসি, জলে দ্রবীভূত করি, তাহলে দেখব প্রথমে আলফা ডি গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার ভেঙে ওপেন চেন স্ট্রাকচারে কনভার্ট হবে, আবার ওপেন চেন থেকে কোথায় চলে যাবে? বিটা ডি গ্লুকোজ চলে যাবে, বিটা ডি প্লাস গ্লুকোজে কী হবে? চলে যাবে। এবং আমি যদি এই দ্রবণটাকে পোলারিমিটার যন্ত্রের মধ্যে রাখি, তাহলে দেখব বিটা ডি প্লাস গ্লুকোজ হিসেবে যখন থাকবে তখন ওর অ্যাঙ্গেল হবে প্লাস 19 ডিগ্রি। মানে অপটিক্যাল রোটেশন হবে 19 ডিগ্রি বা আপেক্ষিক আবর্তন হবে 19 ডিগ্রি। ওকে, আপেক্ষিক আবর্তন হবে 19 ডিগ্রি। ঠিক আছে,
এবার যখন আমি বিটা ডি প্লাস গ্লুকোজকে জলে দ্রবীভূত করলাম, ও প্রথমে ওপেন চেনে কনভার্ট হলো, ওপেন চেন থেকে আলফা ডিতে কনভার্ট হলো, আবার সঙ্গে সঙ্গে দেখবো আলফা ডি ওপেন চেন থেকে বিটা ডিতে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ বিটা ডি প্লাস গ্লুকোজ আর আলফা ডি প্লাস গ্লুকোজের মধ্যে একটা কি তৈরি হলো, সাম্যাবস্থা তৈরি করলো। অর্থাৎ বিটা ডিকে যখনই জলে দ্রবীভূত করবো, বিটা ডি আলফা ডিতে কনভার্ট হয়ে যাবে, আলফা ডি আবার সঙ্গে সঙ্গে বিটা ডিতে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ ওদের মধ্যে কি তৈরি হবে, একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে। এবং সেই ইকুইলিব্রিয়াম মিক্সচারে, যে ইকুইলিব্রিয়ামটা গঠিত হলো, সেই ইকুইলিব্রিয়াম মিক্সচারে আমি দেখতে পাবো যে ইকুইলিব্রিয়াম মিক্সচার বা সাম্য মিশ্রণ তৈরি হবে। শেষ পর্যন্ত যে সাম্য মিশ্রণ তৈরি হবে সেখানে দেখব 64% বিটা ডি প্লাস গ্লুকোজ আর 36% আলফা ডি প্লাস গ্লুকোজ বর্তমান আছে। 64% বিটা ডি গ্লুকোজ আর 36% আলফা ডি গ্লুকোজ কি আছে, বর্তমান আছে। এবং প্রথমে আমি দেখেছিলাম এর অ্যাঙ্গেল +19 ডিগ্রি ছিল, পরবর্তীকালে দেখব যখন এই সাম্য মিশ্রণ তৈরি করবে তখন এর অ্যাঙ্গেলটা +52.7 ডিগ্রিতে এসে থেমে যাবে। এর অ্যাঙ্গেলটা +52.7 ডিগ্রিতে এসে থেমে যাবে। তাহলে যখন শুরু করেছিলাম তখন ওর আপেক্ষিক আবর্তন কত ছিল, +19, এবং যখন সাম্য মিশ্রণ তৈরি করছে তখন ওর আপেক্ষিক আবর্তন কোন, ওর তখন আপেক্ষিক আবর্তন চেঞ্জ হয়ে কোথায় আসলো, +52.7-এ। কোথায় আসলো, +52.7-এ চলে আসলো, এসে স্থির হয়ে গেল। অর্থাৎ আমার রোটেশনটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। রোটেশনটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এই রোটেশনের যে চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ ইন রোটেশন, এই যে চেঞ্জ ইন রোটেশন, একেই বলছে মিউটার রোটেশন। এই যে চেঞ্জ ইন রোটেশন, এটাকেই বলা হচ্ছে মিউটার রোটেশন। যদি আমি বিটা ডি না নিয়ে আলফা ডি নিতাম তাহলে দেখতাম আমার অ্যাঙ্গেল প্রথমে 119 আসতো, তারপর সেটা ওই একই 52.7 এসে থেমে যেত। আমি যদি আলফা ডি নিয়ে পরীক্ষাটা শুরু করতাম, প্রথমে আমার অ্যাঙ্গেল +112 থাকতো, 19 নয়, +112 থাকতো, +112 থাকতো। এবং শেষ পর্যন্ত যে সাম্য মিশ্রণ তৈরি হতো, সেখানে দেখতাম ওর আপেক্ষিক আবর্তন 52.7 ডিগ্রিতে এসে স্থির হয়ে যেত। 19 নিলেও এটা এসে স্থির হয়ে যাবে, এটা নিলেও এটা এসে স্থির হয়ে যাবে। অর্থাৎ রোটেশন +112 থেকে +52-তে কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জ ইন রোটেশনটাকেই কী বলা হয়, মিউটার রোটেশন। এই চেঞ্জ ইন রোটেশনটাকে কী বলা হয়, মিউটার রোটেশন। আশা করছি তোরা বুঝতে পারলি। নেক্সট, এরপর চলে আসছি মল্টোজের গঠন সংকেত। দেখ লেখা আছে মল্টোজের হাওয়ার্ত অভিক্ষেপ সংকেত। মল্টোজের গঠন সংকেত তুই যদি খেয়াল করিস তাহলে দেখবি মল্টোজ দুটো মনোস্যাকারাইড দিয়ে তৈরি। সেটা কি, আলফা ডি গ্লুকোজ। অর্থাৎ মল্টোজ দুটো আলফা ডি প্লাস গ্লুকোজের মাধ্যমে গঠিত হয়। এবং এখানে মল্টোজের ক্ষেত্রে 1 নম্বর আর 4 নম্বর কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়। 1 নম্বর ও 4 নম্বর কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়। কিন্তু আমরা জানি গ্লুকোজের 1 নম্বর কার্বনে CHO গ্রুপ থাকে, 4 নম্বর কার্বনে কিন্তু CHO গ্রুপ থাকে না। তার মানে এই CHO গ্রুপটা, এই যে 1 নম্বর কার্বন যেটা আছে তার CHO গ্রুপটা গ্লাইকোসাইডিক দ্বারা এই CHO গ্রুপটা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা আবদ্ধ থাকলেও এই 1 নম্বর কার্বনে যে CHO গ্রুপটা আছে সেটা কিন্তু মুক্ত অবস্থায় আছে, সেটা কিন্তু গ্লাইকোসাইডিক বন্ধন গঠন করে নেই, মুক্ত অবস্থায় আছে। তাহলে মুক্ত CHO গ্রুপ থাকার জন্য মল্টোজ একটা বিজারক সুগার। নেক্সট এবার হচ্ছে স্টার্চের গঠন। স্টার্চ দুটো পলিস্যাকারাইডের মিশ্রণ। স্টার্চ দুটি পলিস্যাকারাইডের মিশ্রণ। স্টার্চ দুটি পলিস্যাকারাইডের মিশ্রণ। একটা হচ্ছে অ্যামাইলোজ, আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন প্রায় 80% থাকে। অ্যামাইলোপেকটিন প্রায় 80% থাকে স্টার্চের মধ্যে, আর অ্যামাইলোজটা থেকে 20%। ওকে, তো এটাই হচ্ছে অ্যামাইলোজের স্ট্রাকচার। তো অ্যামাইলোজের ক্ষেত্রে কি হয়, অ্যামাইলোজের ক্ষেত্রে দেখ C1 আর C4 এর মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়। C1 আর C4 এর মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয় এবং এই লিঙ্কেজটাকে বলা হয় আলফা লিঙ্ক।
কিন্তু যদি অ্যামাইলোপেকটিন দেখিস সেখানে দেখ দেখ প্রথমটা কি আছে 1 আর 4-এর মধ্যে গ্লাইকোসাইডিক আছে, কিন্তু একটা গ্লাইকোসাইডিক বন্ধন 1 নম্বর আর 6 নম্বরের মধ্যে থাকবে। একটা গ্লাইকোসাইডিক বন্ধন 1 নম্বর আর 6 নম্বরের মধ্যে থাকবে। 1 নম্বর আর 6 নম্বরের মধ্যে আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকবে। 1 নম্বর আর 6 নম্বরের মধ্যে আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকবে এবং এর মাধ্যমে একটা ব্রাঞ্চ তৈরি করবে। এটাই হচ্ছে স্টার্চ। ওকে, তাহলে এটাই হলো আমাদের বায়োমলিকুলসের পার্ট 1-এর কার্বোহাইড্রেট। আমি কার্বোহাইড্রেটটা পুরোপুরি কমপ্লিট করে দিলাম। নেক্সট আসবে বায়োমলিকুলসের পার্ট 2, যেখানে আমি অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এইগুলো পড়াবো। অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, নিউক্লিক অ্যাসিড এইগুলো পড়াবো। তাহলে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তাহলে আমাদের মন্ত্র বলে আমি ক্লাসটাকে শেষ করছি, বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে।